আচ্ছা, আমার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ? ভাই এখনো স্ক্রিন আসে নাই। আচ্ছা, আসবো ইনশাল্লাহ। একটু লেট হচ্ছে কারণ হচ্ছে নেটওয়ার্কে মনে হয় আমার একটু প্রবলেম আছে। আচ্ছা, যদি কারো কাছে ওবিএস থাকে একটু রেকর্ড করিয়ে তো পারলে। জি ভাই। হ্যাঁ, আলামিন তাহলে রেকর্ড করিও, হ্যাঁ। কারণ আমার হচ্ছে ভাই সরাসরি ইন্টারনেট স্ক্রিন স্লো। রেকর্ড করব? তো হ্যাঁ, সরাসরি স্ক্রিনটা রেকর্ড করো। স্ক্রিন রেকর্ড করলে তো ভয়েস আসার কথা। ওবিএস যদি সেট আপ করা থাকে তোমার, বুঝতে পারছো? জি ভাই। কারণ জি আমার ভাই। হচ্ছে ইন্টারনেটটা আজকে স্লো, তো তো দ্যাটস ওয়াই হয়তো বা কোয়ালিটি খারাপ আসতে পারে। তো এই জন্য বলতেছি আর কি। তা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি এখনো আসে নাই? ভাই এখনো আসে নাই। এখনো আসে নাই বল। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু চেক করতে দাও। আসলে আমি স্ক্রিনটা শেয়ারই দেই নাই, দ্যাটস ওয়াই আসে নাই। আমি কেবল খেয়াল করলাম। ঠিক আছে, দেখো তো এখন দেখতে পাও কিনা। এখন দেখা যাচ্ছে ভাই। ওকে, ফাইন, দেখতে পাইলেই খুব ভালো। আচ্ছা, কি দিয়ে শুরু করি আগে? প্রিভিয়াস ক্লাসের দু একটা জিনিস দিয়ে শুরু করব। আজকে হচ্ছে প্রিভিয়াস ক্লাসের ওগুলা রিক্যাপ দিব না, কারণ সময় অলরেডি অনেক কম। রিক্যাপ না দিয়ে আমি প্রিভিয়াস ক্লাস থেকেই দুইটা জিনিস তোমাকে একটু দেখাই দিব। একটা জিনিস দেখাবো আর কি। ডিস্ট্রাকচারিং ডট জেএসপি। জাভাস্ক্রিপ্টে একটা কনসেপ্ট আছে, বুঝছো? এটা নাম হচ্ছে ডিস্ট্রাকচারিং। ওকে, মানে বিষয়টা কিছুটা এরকম, ভেঙে ভেঙে কিছু কাজ করা যায় আর কি। তো এটা উচ্চারণ করতে একটু প্রবলেম লাগে আর কি, ডিস্ট্রাকচারিং। তো জিনিসটা একটু দেখার চেষ্টা করি যে ডিস্ট্রাকচারিং কিভাবে কাজ করে আর কি। তো গতকালকে লেকচারে আমরা হচ্ছে পড়ছিলাম তোমার হইলো অ্যারে নিয়ে পড়ছিলাম, আর হচ্ছে আমরা হচ্ছে অবজেক্ট নিয়ে করছিলাম। ওকে, তো এই দুটাতেই আর কি ডিস্ট্রাকচারিং এর কনসেপ্টটা আর কি বেশি ইউজ করা হয়। সবগুলোতে মোটামুটি ইউজ করা যায়, বাট এই দুটাতে বেশি ইউজ করা হয়, হ্যাঁ। তো একটু দেখি। ধরো যে আমি একটা অ্যারে বানালাম, লেট মার্কস ইকুয়াল, আমি এখানে নাম দিলাম ধরো হচ্ছে ভ্যালু গুলো দিচ্ছি ধরো 90, 90, 95, ধরো হচ্ছে 60, ধরো হচ্ছে 70, ধরো হচ্ছে 100। ওকে, তো আমার এটা একটা অ্যারে। আমি হচ্ছে অ্যারেটাকে একটু প্রিন্ট করব। কনসোল কনসোল ডট লগ। আমি এখন যদি অ্যারেটাকে প্রিন্ট করি, ধর হচ্ছে মার্কস লিখলাম, লিখে আমি হচ্ছে কন্ট্রোল অল্টার এন চাপলে আমার কিবোর্ডের এটা শর্টকাট, তাহলে হচ্ছে তোমার এটা রান হবে আর কি। ওকে, এটা রান হবে। তো এটা রান হলে দেখো আমি দেখতে পেলাম হচ্ছে 90, 95, 60, 70 আর হচ্ছে 100। ওকে, এই বিষয়টা আমি দেখতে পেলাম। এখন কথা হচ্ছে যে আমি সেদিন বলছিলাম যে হচ্ছে ধরো এই 60 ভ্যালুটা বের করা লাগবে। তো 60 ভ্যালুটা কত নাম্বার ইন্ডেক্সে আছে এটা যদি তুমি খেয়াল করো, তাহলে 60 ভ্যালু হচ্ছে 0, তারপর হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, তারপর হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, তারপর 3, তারপর হচ্ছে 4। এই টোটাল 4টা ইন্ডেক্স হয় না? তো 60 ভ্যালুটা আছে হচ্ছে মার্কস এর হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে। আমি যদি এটা চাই প্রিন্ট করতে, আমি এটা এভাবে করতে পারি। কনসোল ডট লগ মার্কস অফ 2, এটা দিলে আমার হচ্ছে সেভ করে আমি রান দিলে, হ্যাঁ, 60 ভ্যালুটা প্রিন্ট হবে। এটা একটা ওয়ে। সো এখানে আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে ডিস্ট্রাকচারিং। এই ওয়েটা একটু দেখি আমরা। ডিস্ট্রাকচারিং এই ওয়েটা হচ্ছে, ধরো তুমি এখন হচ্ছে এইভাবে ভ্যালুটা বের না করে তুমি একটু অন্যভাবে ভ্যালুটা বের করবা। ধরো লেট, হ্যাঁ, ধরো এই মার্কটা হচ্ছে তোমার কোন একটা ফ্রেন্ডের, সেই ফ্রেন্ড 90 মার্কটা হচ্ছে তোমার ফ্রেন্ড, ধরো হচ্ছে মারুফ। ওকে, আমি একটু দেই, ফ্রেন্ডের নাম লিখতেছি ডিরেক্ট। ওকে, মারুফ। আচ্ছা, মারুফ, তারপরে দিলাম হচ্ছে এটা হচ্ছে রিফাত নামের কোন একটা ফ্রেন্ডের, রিফাত। তারপরটা হচ্ছে শিফাত নামের একটা ফ্রেন্ডের, শিফাত। তারপর ধরো হচ্ছে তাওসিফ, তাওসিফ নামের কোন একটা ফ্রেন্ডের। তারপরটা ধরো হচ্ছে অনিক নামের কোন একটা ফ্রেন্ডের। ওকে, এখন এই প্রত্যেকটা মার্ক, প্রথম মার্কটা হচ্ছে মারুফের, দ্বিতীয়টা হচ্ছে রিফাতের, তৃতীয়টা হচ্ছে শিফাতের, চতুর্থটা হচ্ছে তাওসিফের, আর হচ্ছে অনিকেরটা হচ্ছে 100। ওকে,
সো আমার এই 5টা ভ্যালু দরকার আর কি। সো আমি এখন ওই পুরোপুরি এইভাবে অ্যাসাইন না করে, মানে মার্কস অফ 2 এরকম হচ্ছে তোমার অ্যাক্সেসিং না করে আমি একটা আলাদা বইতে করতে পারি। আমি এখানে ইকুয়াল দিলাম, ইকুয়ালটা হচ্ছে মার্কস কে রাখলাম। ওকে, মার্কস মানে কি, মার্কস হচ্ছে অ্যারেটা। ওকে, এখন অ্যারে থেকে এই ভ্যালু গুলো আমার বের করতে গেলে এরকম করে আমি প্রত্যেকটার জন্য একটা নাম দিব। কি আছে এটা, দাও। আমার কথা শুনতে পাও? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, সো এখন আমার হচ্ছে এই প্রত্যেকটা মার্ক আমার বের করে নেওয়া লাগবে। যেমন প্রথম মার্কটা আমি বের করে 90, এটা হচ্ছে মারুফকে দিব। দ্বিতীয়টা হচ্ছে আমি রিফাতকে দিব। তো এটা হচ্ছে সুন্দর হয়েছে। এইভাবে নিয়ে আমি যদি এখন একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে দেখবো হচ্ছে প্রত্যেকটা মার্ক এদের আর কি সিকোয়েন্স অনুসারে ঢুকে যাবে আর কি। হ্যাঁ, এখন দেখবা মারুফের মধ্যে হচ্ছে 90 আছে, রিফাতের মধ্যে হচ্ছে 95 আছে, শিফাতের মধ্যে হচ্ছে 60 আছে, তাওসিফে হচ্ছে 70 আছে, আর হচ্ছে অনিকের মধ্যে হচ্ছে 100 আছে। আমি যদি এটার মধ্যে যে কোনো একটা প্রিন্ট করি, ধরো কনসোল ভাই স্ক্রিন দেখা যায় না। লগ, আমি প্রিন্ট দেখা যায় না সবার জন্য কি সেম? ভাই ভাই দেখা আমি যাচ্ছে দেখতে ভাই। পারতাছি। আচ্ছা, একজন দেখতে পাচ্ছ তো, তাই তো? আর দু একজন জি দেখতে ভাই। পাচ্ছ না? ভাই দেখা আচ্ছা, যাচ্ছে যে ভাই। দেখতে পাচ্ছ না, হ্যাঁ, যে দেখতে পাচ্ছ না হচ্ছে তার ইন্টারনেটের প্রবলেম আর কি, স্ক্রিনটা লোড করতে পারতেছে না। বুঝতে পারছো? জি ভাই। একটু ওয়েট করো, হয়তো চলে আসবে। তো কনসোল ডট লগ করলাম। আমি হচ্ছে দেখতে চাচ্ছি যে সিফাতের মার্কটা কত। এখন আমি এখানে সিফাত লিখে দিই, সিফাত দিয়ে আমি যদি এটাকে সেভ করে রান করি, দেখবা যে সিফাতের মার্কস সেই আগের মধ্যে হচ্ছে 60 আসছে। ওকে, আমি চাইলে হচ্ছে এখান থেকে অনিকের মার্ক দেখতে পারবো। কনসোল লক করলাম, আমি হচ্ছে অনিকের মার্কটা আমি এখান থেকে দেখতে পারবো যে দেখো এখানে মার্ক আসতেছে 100। বাট এখানে একটা কিন্তু আছে ভাই। হ্যাঁ, কিন্তুটা হচ্ছে, ধরো তোমার হচ্ছে আহ আহ ধরো তোমার হচ্ছে কি বলে হচ্ছে শুরুর দিকে হচ্ছে মারুফ আর হচ্ছে রিফাতের মার্কের দরকার নাই। ওকে, মারুফ আর রিফাতের মার্কের দরকার নাই। সেক্ষেত্রে তোমার হচ্ছে সিফাত আর হচ্ছে তাওসিফ আর অনেকে তিনজনের মার্ক দরকার। এই তিনজনের মার্ক হচ্ছে শেষের তিনটা, বুঝছো? কিন্তু এই ক্ষেত্রে তুমি যদি এখন রান করো, দেখো কি আসে। রান করলে দেখো আসে সিফাতের মার্ক আসে হচ্ছে 60। সরি, এটা হচ্ছে আগের মার্ক। লেট মি কারেক্ট, এটা একটু কমেন্ট করে দিই। এখন দেখো সিফাতের মার্ক আসে হচ্ছে 90, আর অনেকের মার্ক আসে হচ্ছে 60। অনেকের মার্ক আসে হচ্ছে 60, অথচ অনেকের মার্ক আমি কি বলছিলাম 100 আসার কথা যেহেতু শেষে। না, ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা আসলে আসলে হচ্ছে এরকম, ও পুরোপুরি একদম সিকোয়েন্স অনুসারে যায়। প্রথমে যে থাকবে তাকে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু দিবে, দ্বিতীয়ত যে থাকবে তাকে হচ্ছে দ্বিতীয় নাম্বার 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু দিবে, আর এখানে যে থাকবে তাকে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু দিবে। সো দ্যাটস ওয়াই সিফাত যেহেতু আমি শুরুতে আছে এই জন্য সিফাতকে 90 দিছে, আর হচ্ছে অনেক যেহেতু এখন হচ্ছে 0 1 2 2 নাম্বারে আছে, তো এই জন্য অনেককে হচ্ছে 60 দিছে। তো সেক্ষেত্রে তোমার যদি শেষের দিক থেকে তিনটা লাগে, তাহলে তুমি কি করবা জানো? জাস্ট হচ্ছে কমা দিয়ে সেপারেট করে দিবা। কয়টা সেপারেট করে দিবা? দুইটা, কারণ সামনে কয়টা এলিমেন্ট আছে? দুইটা। সো একটা কমা, দুইটা কমা। এখন যদি তুমি এটাকে সেভ করে দেখবে হচ্ছে রান করো, তাহলে দেখবা হচ্ছে আবার ঠিক আগের মতোই সিফাতের মার্ক আসছে 60, আর অনেকের মার্ক আসছে হচ্ছে 100। ওকে, সেম গোজ ফর বাকিদের জন্য। যদি ধরো আমার এরকম লাগতো যে হচ্ছে অনেকেরটা আমার লাগবে না, হ্যাঁ, আমি চাইলে অনেকেরটা বাদ দিতে পারতাম, কারণ ওটা শেষে আছে, বুঝছো? আমি যদি এখন রান করি কন্ট্রোল টাইম দিয়ে, দেখবা সিফাতের মার্কটা আসছে। তো তুমি চাইলে শেষের দিকের গুলান বাদ দিতে পারো, বাট তুমি যতগুলা নিয়ে কাজ করবা ততগুলার মধ্যে যদি কোনো একটা তোমার দরকার না হয়, সেটার পরিবর্তে তুমি হচ্ছে এরকম কমা দিয়ে ওটাকে হচ্ছে স্কিপ করতে হবে। আমার কথাটা বুঝতে পারছো? জাস্ট লাইক হচ্ছে এই অ্যারেটার মতো, হ্যাঁ, যেরকম কমা দিয়ে ইয়ে করা হয়েছে এটারে। এটা কি বোঝা গেছে তোমাদের? হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে, বাট হচ্ছে অ্যারেতে আমরা সাধারণত এই জিনিসটা তেমন একটা ইউজ করি না। বাট আমরা অবজেক্টের ক্ষেত্রে খুব বেশি এই জিনিসটা ইউজ করি। হ্যাঁ, এবং খুবই বেশি ইউজ করি। সো আমরা একটা অবজেক্ট নিই, লেট, আমি ধরলাম হচ্ছে অবজেক্টটা হচ্ছে স্টুডেন্ট। ওকে, অবজেক্ট তৈরি করার সময় আমার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এরপরে হচ্ছে আমাকে কি ভ্যালু পেয়ার আকারে দিতে হয়। তো স্টুডেন্টের আমি ধরলাম হচ্ছে নেম। আচ্ছা, এখানে তো হচ্ছে ডাবল কোটেশন দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে নেম। নেম ধরলাম আমি দিচ্ছি যে মারুফ। ওকে, এরপরে আমি হচ্ছে স্টুডেন্ট আইডি দিব, তাই না? সরাসরি আইডি দিলাম, ধর হচ্ছে 25। এরপরে আমি হচ্ছে ডেপ্থ দিলাম, ডেপ্থের মধ্যে দিলাম আমি হচ্ছে সিএইচই। ওকে, এই তিনটাই থাকলো আপাতত, আমি এর বেশি দিচ্ছি না আর কি। তো এই অবস্থায় আমি যদি এটাকে প্রিন্ট করি কনসোল ডট লগ, আমি হচ্ছে স্টুডেন্টকে প্রিন্ট করে দিলাম।
student সেভ করলাম, রান করলাম, দেখতে পারবো হচ্ছে নেম মারুফ, আইডি 25, আর হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। ওকে, এগুলো প্রপারলি প্রিন্ট হয়ে গেছে। বাট আমি কালকে তোমাকে দেখাইছি যে যদি ধরো এরকম প্রয়োজন হয়তো, এই যে নেম, ওকে, এই জিনিসটার ভ্যালু তোমার দরকার হইতো, তখন তুমি কিভাবে করতা? তখন তুমি এইভাবে করতে আর কি, ধরো তুমি স্টোর করতেছো এরকম করে কনস্ট স্টুডেন্ট নেম, ভেরিয়েবল আকারে নিলাম আর কি, স্টুডেন্ট নেম, এটা স্টোর করার জন্য। সো আমি এখানে দিলাম হচ্ছে স্টুডেন্ট ডট নেম। ওকে, এটা দিলে তখন এটার মধ্যে স্টুডেন্ট নেমটা চলে আসতো। কনসোল ডট আমি যদি লক করি, এখানে হচ্ছে স্টুডেন্ট নেম লিখলে দেখা যাবে যে এখান থেকে হচ্ছে মারুফ চলে আসছে। এই যে দেখো আউটপুটে মারুফ চলে আসছে। বাট অনেক সময় হয় কি, এরকম করে লেখাটা আমরা পছন্দ করি না, এটার একটা অল্টারনেটিভ ওয়ে অফ রাইটিং আছে, সেটা আমরা এখন একটু দেখি। তো আমি এখানে এটা হচ্ছে কমেন্ট করে দিলাম, দিয়ে আমি কি করব জানো? আমাকে কিচ্ছু করতে হবে না, আমি জাস্ট হচ্ছে এখানে এই যে এটা কোন অবজেক্ট থেকে আসতেছে, স্টুডেন্ট, সো আমি এটা দিব। দিয়ে হচ্ছে আমি এখানে আমি কি বের করতে চাচ্ছি, নেম কে বের করতে চাচ্ছি না, সো আমি এখানে সরাসরি নেম দিব। ওকে, আচ্ছা, এখন যদি আমি হচ্ছে প্রিন্ট করি নেম কে, দেখো এখন আমি নেমকে যদি প্রিন্ট করি দেখতে পারবো এখন ওই মারুফ আসবে, এই যে মারুফ। সো এটাও হচ্ছে তোমার হচ্ছে ডিস্ট্রাকচারিং, বাট এটা হচ্ছে অবজেক্টের হচ্ছে ডিস্ট্রাকচারিং। বুঝতে পারছো? যেহেতু এটা অবজেক্টের, এই জন্য যখন এটা ডিস্ট্রাকচারিং করা হয়েছে তখন হচ্ছে এখানে ওই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে। দেখো অবজেক্ট তৈরি করার সময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়। তো আমি চাইলে এখানে স্টুডেন্টের আইডিও বের করে নিয়ে আসতে পারতাম, জাস্ট এইভাবে। তো আমি এখন নেম দিলাম, দিয়ে আমি আরেকটা কনসোল লক করতেছি হচ্ছে আইডি। ওকে, তো আমি সরি, সো আমি যদি এটাকে এখন রান করি দেখবো হচ্ছে মারুফ আসছে এবং হচ্ছে আমার আইডিটা চলে আসছে। বাট কথা হলো, এটা তো একদম এক্স্যাক্টলি ওই অবজেক্টের মধ্যে যে প্রপার্টির নেম আছে সেটাই আসলো আর কি। যেমন এখানে নেম, ওই প্রপার্টিটার নাম হচ্ছে আইডি, এখানে সেটাই আসতেছে, তাই না? এখন তো যদি তোমার মন চায় তুমি এটাকে একটা আলাদা নাম দিব, সেটার ক্ষেত্রে তুমি হচ্ছে অ্যাস লিখতে পারো। অ্যাস দিলা হচ্ছে যে ফার্স্ট ফার্স্ট নেম, মেবি এটাই সিনট্যাক্স হওয়ার কথা, আর যদি না আমি ভুলে যাই। এটা সিনট্যাক্স না আর কি, তাহলে কিভাবে দেওয়া যায়? এলিয়াস, এলি, আচ্ছা, এলিয়াস দিয়েও আসতেছে না। সো এটা আমাকে একটু দেখতে হবে, দাঁড়াও। এটা হচ্ছে মেবি এরকম করে দিয়েও আসতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট নেম। ওকে, মেবি এটা হচ্ছে সিনট্যাক্স, যে তুমি যেটাকে বের করতেছো সেটাকে কোলন দিয়ে একটা এলিয়াস মূলক নাম দিবা। এলিয়াস মূলক নাম মানে যেই নামে তুমি এটাকে এখন বের করে এনে ব্যবহার করতে চাও। So আমি এটাকে দিচ্ছি হচ্ছে ফার্স্ট নেম। এখন যদি আমি ফার্স্ট নেম লিখে রান করি তাহলে দেখবা যে এখন ঠিক ওই মারুফি আসছে এবং 25 আসছে। আমি চাইলে আইডি কেও একটা এলিয়াস দিতে পারতাম। এলিয়াস নাম মানে হচ্ছে আমার দেওয়া নিজের একটা নাম, ধরে না নাম। আমি দিতে পারতাম হচ্ছে স্টুডেন্ট আইডি। ওকে, আমি হচ্ছে এখন ডিরেক্ট আইডি ব্যবহার না করে আমাকে ব্যবহার করতে হবে স্টুডেন্ট আইডি। ওকে, আমি এটাকে যদি রান করে দেখবো যে ঠিক আগের ঘটনায় আসছে, যে মারুফ এবং হচ্ছে 25। সো এটা গেল হচ্ছে ডিস্ট্রাকচারিং, যেটা আমরা অ্যারে আর হচ্ছে অবজেক্টের জন্য করলাম। এটা কি তোমরা বুঝতে পারছো? এতটুকু টপিক ক্লিয়ার কি তোমাদের কাছে? হ্যাঁ ভাই, বুঝতে জি পারছি। ভাই। ওকে, ঠিক আছে, এতটুকু টপিক বুঝলে আমরা হচ্ছে একটু নেক্সটে চলে যাব। মোটামুটি 8 জন আছে। এখন যে জিনিসটা আসবে এটা পুরোপুরি একটা গল্প। এই সিনটা ইমাজিন করে রাখতে পারলে তাহলে তুমি আসলে জাভাস্ক্রিপ্টের অনেক কিছু বুঝে ফেলবা। আর এই সিনটা যদি ভুলে যাও তাহলে সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের অনেক কনসেপ্টে গিয়ে বলবা যে কি হচ্ছে কিছু তো বুঝি না। হ্যাঁ, এরকম কোনো সব এলোমেলো। সো এই জন্য হচ্ছে এই গল্পটা বোঝা খুবই জরুরি। সো গল্পটা আমরা শুরু করব হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। অ্যাসিঙ্ক্রোনাস ডট হচ্ছে জেএস, অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং লিখলাম, যাও সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ডট হচ্ছে জেএস। আচ্ছা, সিঙ্ক্রোনাস মানে কি বলো দেখি? দু একজনকে রিপ্লাই করো, সিঙ্ক্রোনাস মানে কি? সিঙ্ক্রোনাস সুন্দরভাবে সাজানো থাকবে। করে দু একজন, আর কেউ একটু রিপ্লাই দাও, ভয়ের কিছু নাই তো, আমি তো তোমাদের টিচারও না, তাই না? বলো, বড় ভাই তো। জানি না ভাই। আচ্ছা, আর ও বলছে জানি না, ওর সাহস আর কি একদম টপ লেভেল, এরকম সাহসই তো দরকার। তারপরে কি ভাই, আর কি যেটা কেউ বলবা? সিঙ্ক্রোনাসলি নাকি সাজানো থাকবে, একটার পর একটা সিঙ্ক্রোনাসলি সাজানো থাকবে, মানে একটা হয়তো নির্দিষ্ট ডিফারেন্স থাকতে পারে, অথবা হচ্ছে
সিনক্রোনাস। আচ্ছা, এখন আমি বলি কথা। ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে, যে সাজানো বা গুছানো এই টাইপের একটা বিষয়। সিনক্রোনাস মানে হচ্ছে বিষয়টা, ওরা হচ্ছে একটা নির্দিষ্ট ক্রম ফলো করবে, তাই না? কেউ কাউরে ওভারটেক করবে না, একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসারেই সবাই কাজ করবে, তাই না? যেমন ডাটা ট্রান্সমিশন যখন হয়, একটা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন হয়, একটা হলো অ্যাসিনক্রোনাস, তাই না? যে যখন সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন হয় তখন একটা করে ডাটা প্যাকেট একটার পর একটা আসবে। মানে শুরুতে যে গেছে সে সবার শুরুতে থাকবে, তারপরে তারটা থাকবে, তারপরে আরেকটা থাকবে, এরকম। মানে কেউ যে শুরুতে হচ্ছে 50 MB ফাইল গেছে আর পিছনে হচ্ছে ধরো 10 MB ফাইল গেছে, সে বলবে না যে আমি তো হচ্ছে ছোট এমবি ফাইল, আমার হচ্ছে এই এই কানেকশন দিয়ে হচ্ছে ডেটা ট্রান্সফার রেট হচ্ছে অনেক বেশি, সেই রেট অনুসারে আমি তো আগে যাওয়ার কথা। সো 50 MB তুমি আমাকে সাইড দাও, আমি 10 MB আগে চলে যাই, এরকম কোনো কিছু না। যদি 50 MB ফাইল আগে যায় তাহলে 50 MB আগে যাচ্ছে, তারপর 10 MB, তারপর অথবা আবার 20 MB, এরকম করে, তাই না? একটা সুন্দর সিরিয়াল অনুসারে সবাই যাচ্ছে। আর অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে অগুছালো টাইপের কিছু একটা, যে তারা সিরিয়াল ভঙ্গ করে, এই টাইপের। যে যার যখন সুযোগ আসতেছে সে তখন আগে কাজটা করে ফেলতেছে বা আগে চলে যাচ্ছে। ওকে, জাস্ট এটা হচ্ছে একটা ব্রিফ কথা। মানে এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটার মানে এটা না যে হচ্ছে এলোমেলো ভাবে কেউ যাচ্ছে, এটা না। তো যাই হোক, অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে যে সবাই সবার মতো চেষ্টা করবে যাওয়ার জন্য। ওকে, বা হচ্ছে কোনো প্যাটার্ন তারা ফলো করবে না, যে যখন সুযোগ পাবে সেই অনুসারে সে আগাবে। এইটাই আর কি অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। তো এই কনসেপ্টটা আসলে জাভা স্ক্রিপ্টের জন্য ইউজ করা হয়। জাভা স্ক্রিপ্টের আসলে এটা বলা যায় পান। জাভা স্ক্রিপ্টে যদি অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং না থাকতো তাহলে হয়তো কেউ আর জাভা স্ক্রিপ্ট কোনোদিন ইউজ করতো না আর কি, আসলেই করতো না। কারণ এটা অনেক বেশি তখন ডিলে করতো, স্লো হয়ে যাইতো। তো একটু লিখি, এস ওয়াই এন সি এইচ আর ও, অ্যাসিনক্রোনাস। ওকে, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে অ্যাসিঙ্ক। এতটুকু আমরা হচ্ছে সংক্ষেপে ইউজ করি, হ্যাঁ। আসলে আগে একটু গল্প বুঝি। গল্পটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট আসলে জিনিসটা কি। জাভা স্ক্রিপ্ট ধরলাম যে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ধরলাম বলার কারণ আছে, কারণ জাভা স্ক্রিপ্ট যখন আসছিল, আবিষ্কার হয়েছিল, তখন আসলে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না। ও একটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ছিল। সেখান থেকে সে যুগের সাথে ইভলভ করে সে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যোগ্যতাটা পাইছে। তো এটার পিছনে আর কি ঘটনা আছে যে কেন তাকে এরকম বলা হয় এবং কিভাবে সে ইভলভ করছে। তো বেসিক্যালি হচ্ছে জাভা স্ক্রিপ্ট যখন তৈরি করা হয় তখন হচ্ছে সে হচ্ছে ব্রাউজারে হচ্ছে স্ক্রিপ্টিং করতো, ব্রাউজারে বিভিন্ন বিষয়ের স্ক্রিপ্টিং। স্ক্রিপ্ট বলতে বোঝায় যে প্রোগ্রামের মতো না, যে অনেক বড় বড় লজিক, এরকম কোনো কিছু না। জাস্ট সিম্পল ছোট ছোট কিছু লজিক দ্বারা ছোট ছোট কিছু কাজ করা। ওকে, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বড় পাওয়ার হচ্ছে সে ফাইল সিস্টেম অ্যাক্সেস করতে পারে, যেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট কখনো পারতো না। তার জন্য ফাইল সিস্টেম কখনো অ্যাক্সেস করার অনুমতিই ছিল না। তো এটা জাস্ট একটা পার্থক্য বললাম, যে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে দুর্বল হয়, অনেক বিষয়ে উইক হয়। তো ওকে শুধুমাত্র ইউজ করা হয়তো ওই যে বাটন টাটন বা হচ্ছে কোনো একটা ইভেন্ট ঘটলো ব্রাউজারে, সেটার এগেইনস্টে কোনো একটা কাজ করার জন্য। ওই কাজগুলা খুবই ছোট হয়, সামান্য 2-4 লাইনের একটা ব্লক অফ কোড হয়। তো ওই ওইটুকু কাজের জন্য আর কি জাভা স্ক্রিপ্টের আবিষ্কার করা হয়। যেমন ধরো আমি যদি এখন এটাতে হচ্ছে কোনো একটা বাটন, ধরো কোড ফোর্সেস বাটনে চাপ দেই, তাহলে আমাকে হচ্ছে কোড ফোর্সেস এ নিয়ে গেল। ওকে, সো এখানে আসলে প্রোগ্রামিং এ তেমন কিছু নাই, এটা জাস্ট হচ্ছে একটা লিঙ্ককে তোমার হচ্ছে হাইপার রেপ করে নিয়ে চলে গেছে। বাট যদি কোনো একটা ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গেলে বা ফেসবুকে যাও, দেখবা একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে যাচ্ছ। বা এমনও কোনো বিষয় আছে, যেমন আচ্ছা আমারই একটা দেখাই, জানি না আচ্ছা এটা চলবে কিনা। ধরো আমি যখন শিখছিলাম আর কি তখন এরকম একটা বানাইছিলাম। আহ এখানে হচ্ছে তুমি হচ্ছে টিম বানাইতে পারো আর কি এই ওয়েবসাইটে, জাস্ট আর কি জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। তো এখানে বিভিন্ন বাটন আছে, হ্যাঁ। যখন তুমি ওয়েবসাইটে আসো তুমি হচ্ছে একটা ক্লেম ফ্রি ক্রেডিট এই বাটনে যখন চাপ দাও, তখন তুমি হচ্ছে কিছু প্রকারের যে কয়েন পাও আর কি, যে তোমার এখানে অনেকগুলো কয়েন। যে এখানে দেখো এটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে যেখানে জিরো ব্যালেন্স ছিল সেখানে তোমাকে কিছু ব্যালেন্স অ্যাড করে দিল। তো এটা একটা প্রোগ্রামিং লজিক দিয়ে হচ্ছে। ওকে, তো এরকম ছোট ছোট কাজ করার জন্য, বাটনের কোনো ইভেন্ট করার জন্য বা কোনো প্রকার অ্যানিমেশন আনার জন্য তোমার জাভাস্ক্রিপ্ট ইউজ করা হতো। তো ওখান থেকে পরবর্তীতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রূপান্তর হয়।
তো শুরুতে যখন জাভাস্ক্রিপ্ট আসে এটা শুধুমাত্র ব্রাউজারেই চলতো। আমার কথাটা ক্লিয়ার মতো শোনো, মানে খুব ভালোভাবে ক্লিয়ারলি শোনো। জাভাস্ক্রিপ্ট শুরুতে যখন আসে তখন সে শুধুমাত্র হচ্ছে ব্রাউজারেই চলতো। ওকে, শুধুমাত্র সে ব্রাউজারেই চলতো। বাকি সে কোনো প্রকার এই যে এখন আমরা ভিএস কোডে রান করতেছি এইরকম রান করার কোনো সিস্টেমই তখন ছিল না। ওকে, প্রথম কথা হলো এইটা। দ্বিতীয় কথা হলো জাভাস্ক্রিপ্টে যখন কোনো কোড লিখি, এই যে কোড, এই কোড গুলাকে হচ্ছে এটাকে বলা হচ্ছে সোর্স কোড। সোর্স কোড হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং ভাষায় লেখা কোড যেটা মানুষের ভাষার কাছাকাছি। এই কোডটাকে হচ্ছে মেশিন কোডে নিয়ে যাওয়া লাগে। মেশিন কোড হচ্ছে 0 আর 1 তে, যেটা কম্পিউটার বুঝে। তো এই যে সোর্স কোড থেকে মেশিন কোডে নিয়ে যাওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয় একটা ইঞ্জিন। ওকে, যেই ইঞ্জিনটা মানে ধরো ওইটা একটা হচ্ছে মেকানিজম, যে মেকানিজমটা তোমার হচ্ছে ওই সোর্স কোডটাকে তোমার হচ্ছে মেশিন কোডে রূপান্তর করে দেয়। হ্যাঁ, তো এই মেকানিজমটা তখন শুধুমাত্র এই ইঞ্জিনটা তখন শুধুমাত্র তোমার হচ্ছে এই যে ব্রাউজার আছে গুগল ক্রোম, এই ব্রাউজারের মধ্যেই ছিল। ওকে, সো বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিনটা, মানে জাভাস্ক্রিপ্ট রান করতে গেলে, রান করা মানে কি, অবজেক্ট তোমার হচ্ছে সোর্স কোডকে তোমার হচ্ছে মেশিন কোডে নিয়ে যাওয়া। তো এই কাজটা শুধুমাত্র তোমার হচ্ছে গুগল ক্রোম যে ব্রাউজার ছিল তার একটা ইঞ্জিন ছিল জাভাস্ক্রিপ্ট রান করার জন্য, সেটা দিয়েই হইতো। এর বাইরে অন্য কেউ এটাকে রান করতে পারতো না। ওকে, এতটুকু কথা আমার বুঝে গেছে? একটু রেসপন্স করো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রান করতে পারতো না। আমি যে তোমাকে একটু দেখাই, যে আমি যদি ইন্সপেক্ট করে এখানে আমি যদি কনসোলে আসি, কনসোলে এসে আমি চাইলে এখানে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম লিখতে পারবো, কারণ এখানে কি ব্রাউজারের মধ্যে জাভাস্ক্রিপ্টে তোমার হচ্ছে ইঞ্জিন আছে। আমি যদি এখন লিখি কনসোল ডট লগ, আমি লিখলাম হচ্ছে মারুফ, দেখতে হচ্ছে এটা এখানে প্রিন্ট হয়ে যাবে, কিন্তু এন্টার দিলাম, দেখো মারুফ প্রিন্ট হয়ে গেছে। তো তুমি জানো যে কনসোল ডট লগ এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের, বাট এখানে আমাকে কোনো ফাইল তৈরিও করতে হলো না যে ডট জেএস নামে, যেটা আমি এখানে তৈরি করছি, তাই না? সো ব্যাপারটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে তোমার এই ব্রাউজারের মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্টের রান টাইম, সরি জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইঞ্জিনটা থাকে। সো ক্রোম ব্রাউজারে যে ইঞ্জিনটা থাকে সেটার নাম হচ্ছে V8 ইঞ্জিন। ক্রোম ব্রাউজারে একটা ইঞ্জিন থাকে। সো প্রথম কথা হলো তোমার একটা হচ্ছে সোর্স কোড। ওকে, সেটাকে হচ্ছে মেশিন কোডে নিয়ে যাওয়ার জন্য কাজ করে হচ্ছে একটা ইঞ্জিন। সেই ইঞ্জিনটা তাকে হচ্ছে কি করে মেশিন কোডে নিয়ে যায়। সোর্স কোডটা কিসের সোর্স কোড? এটা হচ্ছে একটা জেএস এর সোর্স কোড। আচ্ছা, আর হচ্ছে এখানে অ্যাজ এ ইঞ্জিন কে রোল প্লে করে? অ্যাজ এ ইঞ্জিন প্লে করে হচ্ছে গুগলের ক্রোমের হচ্ছে V8 ইঞ্জিন। ওকে, এরকম আরো একটা দুইটা ইঞ্জিন আছে, মানে আরো কয়েকটা ইঞ্জিন আছে। সেটা তুমি বলতে পারো, একটা ইঞ্জিন আছে হচ্ছে স্পাইডার মাঙ্কি নামের একটা তোমার হচ্ছে ইঞ্জিন আছে। ওকে, স্পাইডার মাঙ্কি। ওকে, তুমি যদি চাও তুমি সেটা একটু গুগল করতে পারো, যে জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনস। ওকে, এক একটা ব্রাউজার এক এক ধরনের ইঞ্জিন ব্যবহার করে। লেট মি শো ইউ। আচ্ছা, লিস্ট অফ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনস উইকিপিডিয়া থেকে একটু দেখি। জানি না এখানে কেমন ভাবে দেখাবে। এই যে দেখো, এটা হচ্ছে গুগল ক্রোমের, এটা হচ্ছে V8 ইঞ্জিন। এরপর হচ্ছে স্পাইডার মাঙ্কি নামের হচ্ছে একটা ইঞ্জিন, যেটা হচ্ছে এটা মেবি হচ্ছে তোমাকে ইউজ করে ফায়ারফক্স ইউজ করে। এরকম আরেকটা ইঞ্জিন আছে জাভাস্ক্রিপ্ট কোর, এটা ইউজ করে কে? সাফারি ইউজ করে। তো প্রত্যেকটা ব্রাউজার সরি এই যে এরকম হচ্ছে জাভাস্ক্রিপ্ট কে চালানোর জন্য, ওকে, তাদের ব্রাউজারে চালানোর জন্য এরকম ইঞ্জিন ব্যবহার করে। তো এতটুকু বোঝা গেছে। এখন কথা হইলো, এই ইঞ্জিনটা তোমার হচ্ছে থাকাতে শুধুমাত্র ব্রাউজারের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড চলে, বাট হচ্ছে সময়ের সাথে জাভাস্ক্রিপ্ট যখন অনেক বেশি পপুলার হতে শুরু করলো, তখন দেখা গেল যে আচ্ছা আমরা তো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জানি, মোটামুটি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো আমরা কেন এই ল্যাঙ্গুয়েজটা সার্ভার সাইডে ইউজ করতেছি না? সার্ভার সাইড মানে হচ্ছে ব্যাকএন্ডে, তাই না? এটা কেন শুধুমাত্র ফ্রন্ট এন্ডে ইউজ করতেছি, মানে প্রোগ্রামিং এর জন্য কেন ইউজ করতেছি না ওই ল্যাঙ্গুয়েজটা? তো এটার কথা ভেবেই তখন কি করা হইলো, সবাই জানো হচ্ছে এটা, যে জাভাস্ক্রিপ্ট রান করতে গেলে একটা ইঞ্জিনের দরকার হয়। তো তখন কি করা হলো, যে জাভাস্ক্রিপ্টের যে ক্রোমের যে ইঞ্জিনটা V8 ইঞ্জিন, এই ইঞ্জিনটাকে নিয়ে এইটার সাথে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইতে গেলে আরো কিছু কিছু জিনিস লাগে, যেমন হচ্ছে ফাইল সিস্টেম অ্যাক্সেস করা, নেটওয়ার্কের সাথে কিছু কাজ করা, হ্যাঁ, সিকিউরিটি মেনটেন করা, ওএস এর সাথে কিছু ইন্টারেক্ট করা, এইরকম কিছু কিছু বিষয় আছে।
এই সমস্ত বিষয়কে এক জায়গায় করে তখন একটা জাভা স্ক্রিপ্টের রান টাইম তৈরি করা হলো। কি আসলো? এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের রান টাইম। আমি কিন্তু গল্পই বলতেছি এখন, হ্যাঁ। যখন হচ্ছে আমাদের ইস্যুটা হলো এরকম, যে রানস অনলি ইন ব্রাউজার্স, ব্রাউজার্সে রান করে, আর প্রত্যেকটা ব্রাউজার তাদের নিজস্ব একটা করে ইঞ্জিন বানায় রাখছে। এখন ভাবা হলো why not রানিং রানিং ইট ইন সার্ভার, কেন আমরা এটাকে সার্ভারে ব্যবহার করতেছি না, যে এত সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। এই কথাটা ভেবে তখন কি করা হলো, গুগল ক্রোমের যে V8 ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিনের সাথে তোমার হচ্ছে একটা রান টাইম হচ্ছে নোড.জেএস। ওকে, এই দুটোকে মানে বেসিক্যালি নোড.জেএস এর ভিতরেই তোমার হচ্ছে এই তোমার V8 ইঞ্জিনটা থাকে। এটাকে এভাবে বলাটা ভুল হবে, বাট দেখানোর জন্য বললাম। তো নোড.জেএস এর ভিতরে ফাইল সিস্টেম হ্যান্ডেল করার পাওয়ার থাকে, কিছু সিকিউরিটির বিষয় থাকে, আবার হচ্ছে অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস করার কিছু বিষয় থাকে, এগুলো থাকে নোড.জেএস এর মধ্যে। তো এটা একটা ওভারঅল এনভায়রনমেন্ট তৈরি করলো। আর সেই এনভায়রনমেন্টের সাথে আমি যখন হচ্ছে V8 ইঞ্জিন নিয়ে আসলাম, তখন যাই হচ্ছে তোমার জাভা স্ক্রিপ্টের স্ক্রিপ্টে একটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পূর্ণতা পাইলো। ওকে, সো এখন আমি এই যে নোড.জেএস আছে দেখেই, কারণ কি নোড.জেএস এর মধ্যে অলরেডি V8 ইঞ্জিন আছে, তার সাথে হচ্ছে ফাইল সিস্টেম রিলেটেড যত কিছু ব্যাপার স্যাপার থাকা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেই এনভায়রনমেন্ট গুলো দেওয়া আছে। আর এই নোড.জেএস তে এখন আমি হচ্ছে আমার এই কি বলে প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং করতে পারতেছি। আর এটা তো বুঝতে পারতেছি নোড.জেএস দিয়ে আমরা পারতেছি, তুমি চাইলে হচ্ছে এই যে নোড লিখে ফাইল নেম দিয়ে রান করলে হচ্ছে তোমার দেখা যাবে যে জাভাস্ক্রিপ্টে রান হয়েছে। সো এই জন্য নোড লিখে ফাইল নেম দিয়ে রান করলে জাভাস্ক্রিপ্ট আর কি রান হয়। নাইলে কি পাইথনে যদি হইতো, ধরো হচ্ছে হ্যালো ডট পাইথন, ওকে, আমি যদি এখানে করতাম যে দেখো প্রিন্ট হ্যালো, হ্যাঁ, এটা যদি আমি হচ্ছে পাইথনে প্রিন্ট করি, তখন আমি কি করতাম, তখন আমি শুরুতে হচ্ছে কি লিখতাম, আমি আছে হচ্ছে বুটক্যাম্প P1, আমাকে সিডি করতে হবে কাতে, সিডি করতে হবে ডে 4-এ, দেন আমাকে কি করতে হবে পাইথন তারপর হচ্ছে হ্যালো ডট পাই। আচ্ছা, এই কথাটা লিখে তারপরে আমার হচ্ছে হ্যালো কথাটা হচ্ছে প্রিন্ট হচ্ছিল। দেখো আমি শুরুতে লিখতেছি পাইথন, যেহেতু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই আমি পাইথনই লিখতেছি। বাট দেখো আমি যখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট রান করতেছি, তখন কিন্তু আমি লিখি না যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফাইল নেম, তখন আমি কি লিখি নোড দিয়ে নোড কথাটা লেখার পরে তার ফাইল নেমটা দিই। সো আসলে জাভাস্ক্রিপ্টটা রান করতেছে কে, এই যে নোড.জেএস নামের যে এনভায়রনমেন্ট, সে আসলে হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে রান করতেছে। সো এতদূর পর্যন্ত আমার কথা কি তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছি ভাই। জি ভাই। আচ্ছা, তো এটা গেল আসলে ভিতরের গল্পটা, আনতে হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সে আসলো। ওকে, এখন আসো যে জাভাস্ক্রিপ্ট কিভাবে রান করে। সো জাভাস্ক্রিপ্টে যখন আমি লিখি কনসোল ডট লগ, সে কি করে, প্রথমে ধরো এটাকে রান করে, তারপর কনসোল ডট লগ, তারপর বি, তারপর এটাকে রান করবে, মানে আউটপুট আকারে দেখাবে কনসোল ডট লগ সি, এটাকে দেখাবে, তাই না? মানে কি, আমার হচ্ছে প্রোগ্রামের কন্ট্রোল ফ্লো মানে প্রোগ্রামটা কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হচ্ছে, রানিংটা, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ফ্লো। কন্ট্রোল ফ্লোটা কিরকম, আমি যদি এটাকে একটু রান করি, কন্ট্রোল অল্টার এন, রান করলে দেখো তোমার এখানে কি আসছে, এবিসি। কন্ট্রোল ফ্লোটা হচ্ছে এবিসি, মানে কি, উপর থেকে নিচের দিকে প্রথমে এই লাইনটা এক্সিকিউট হবে, তারপরে এই লাইনটা এক্সিকিউট হবে, তারপরে এই লাইনটা এক্সিকিউট হবে, তাই না? এখন যদি আমি এখানে লিখি কনসোল ডট লগ ধরো এম, ওকে, আমি এখানে লিখলাম হচ্ছে এম। তো দেখো তো, এখন উপর থেকে নিচের দিকে কি আছে, উপর থেকে নিচের দিকে প্রথমে হচ্ছে এ আছে, তারপরে উপরে আছে কি এম, তারপরে বি, তারপর হচ্ছে সি, তাই না? আচ্ছা, এটাকে যদি আমি সেভ করে রান করি, তাহলে কি দেখবা, A M B C, মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে এবং বাঁ থেকে ডান দিকে। যেভাবে আমরা বাঁ থেকে ডান দিকে লিখি, ঠিক একই ভাবে আমরা উপর থেকে লেখা শুরু করি, বাম থেকে ডান দিকে, ঠিক ওই একই ভাবে হচ্ছে জাভা স্ক্রিপ্ট রান করে। ওকে, মানে এক্সিকিউট করে। এই কথাটা কি আমার বোঝা গেছে? হ্যাঁ ভাই ভাই। জি ভাই। আচ্ছা, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এখন ব্যাপারটা হচ্ছে, যতই মানে মনে করে যে বি চাচ্ছে যে আমি সবার আগে আউটপুট দিব, বা সি চাচ্ছে আমি সবার আগে আউটপুট দিব, এটা আসলে সম্ভব নয়, কারণ তাকে লেখার সময় শুরুতে এ লেখা হয়েছে, শুরুতে বি বা সি কাউকে লেখা হয়নি।
যেহেতু সে পরে, সে আসলে পরেই আসবে, তার হচ্ছে আগে আসার কোনো সম্ভাবনা নাই। তো এটা হচ্ছে তোমার দেখো সিনক্রোনাস ওয়েতে এটা কি রান করতেছে না, সিনক্রোনাইজেশন পাচ্ছ না, যে প্রথমটা প্রথমে, তারপর হচ্ছে বাঁ থেকে ডানে, তারপর এটা, তারপর একটা, এরকম করে রান হচ্ছে না বলো? জি ভাই। হ্যাঁ ভাই। তো এখানে বিষয়টা পুরোপুরি সিনক্রোনাস ওয়েতেই হচ্ছে, ওকে, এখানে অ্যাসিনক্রোনাস কোনো ঘটনা এখন পর্যন্ত নাই। এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং নিয়ে একটু কথা বলবো, ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেন দেই, সেটা হচ্ছে এই যে এ প্রিন্ট হলো এম, তারপর বি, তারপর সি, যখন এগুলো প্রিন্ট হচ্ছে তখন আসলে কি হয়, তখন হচ্ছে কোনো একটা হচ্ছে ট্রান্সলেটর এটাকে ট্রান্সলেট করে মেশিন কোডে নিয়ে যায়। বেসিক্যালি হচ্ছে এই V8 ইঞ্জিনটা, এই V8 ইঞ্জিনের মধ্যে হচ্ছে ট্রান্সলেটর থাকে, এই ট্রান্সলেটরটা এটাকে ট্রান্সলেট করে 0 আর 1 এর মেশিন কোডে নিয়ে যায়, ওকে। এখন নরমালি আমরা সিতে কি করছি, যে সিতে হচ্ছে কম্পাইল করা হয়, তাই না, সি সি প্লাস প্লাসে কম্পাইল করা হয়, ট্রান্সলেটর কি থাকে, কম্পাইলার থাকে। বাট হচ্ছে জাভা স্ক্রিপ্টে তোমার হচ্ছে ট্রান্সলেটর হিসেবে ইন্টারপ্রেটারও থাকে, কম্পাইলারও থাকে। ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন আগে এক্সিকিউট করে, আর কম্পাইলার পুরোটাকে একবার এক্সিকিউট। তো জাভা স্ক্রিপ্টে কি হয়, ইন্টারপ্রেটার আগে এক লাইন এক্সিকিউট করে, তারপরে এই লাইন এক্সিকিউট করে, তারপরে এই লাইন এক্সিকিউট করে, তারপরে এটা করে। এটা করা শেষ হইলে তখন জাভাস্ক্রিপ্টের V8 ইঞ্জিনের মধ্যে একটা কম্পাইলারও আছে, এটাকে বলে জাস্ট ইন টাইম কম্পাইলার বা JIT কম্পাইলার। এই কম্পাইলারটা প্রায় ইনস্ট্যান্টলি এটাকে আবার হচ্ছে কম্পাইল করে ফেলে পুরো ঘটনাটাকে, ওকে, বুঝছো, আরেকটা রিভিশন টাইপের দিয়ে একদম ইনস্ট্যান্টলি কাজ করে ফেলে। সো জাভাস্ক্রিপ্টে যখন হচ্ছে মেশিন কোডে রূপান্তর হয় তখন একসাথে ইন্টারপ্রেটারও কাজ করে, কম্পাইলারও কাজ করে। ব্যাপারটা একটা ইউনিক না, বলো দেখি? জি ভাই। সো এটা গেল হচ্ছে ইন্টারনাল গল্প, ওকে। আচ্ছা, ক্লাসটা কিন্তু একটু সময় লাগবে, হ্যাঁ, যারা ধৈর্যশীল ব্যক্তি আছো তারা একটু ধৈর্য দিয়ে থাকিও, হলে হয়তো অনেক কিছু, গল্প আকারে অনেক কিছু বুঝতে পারবো। এখনো কনসেপ্টে আসি নাই, কিন্তু গল্পটাই বলতেছি। এই গেল হচ্ছে তোমার আহ তোমার V8 ইঞ্জিনের ব্যাপার, এটাকে হচ্ছে ইন্টারপ্রেট করা আর হচ্ছে কম্পাইল করার ব্যাপার। এখন আসা হচ্ছে থ্রেড নিয়ে, একটা কথা আছে হচ্ছে থ্রেড। থ্রেড, আচ্ছা, এখন হচ্ছে থ্রেড নিয়ে একটু গল্প করি। থ্রেডের বিষয়টা হচ্ছে যে একটা রাস্তা, ইটস লাইক এ রোড, ওকে, রোড, ওকে, বা আমি বলতে পারি এটা এক্সিকিউশন রোড, রোড বা আমি বলতে পারি পাথ, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়টা হলো এরকম, যখন তুমি কনসোল লক করো হ্যাঁ, তখন সে কোনো না কোনো একটা রাস্তা দিয়ে গিয়ে আসলে তোমার টার্মিনালে প্রিন্ট হয়, তাই না? এই হচ্ছে ঘটনাটা। আর যখন তুমি কনসোল লক করো তখনও সে হচ্ছে ওই যে এক্সিকিউশন অর্ডারটা ফলো করে কোনো না কোনো একটা রাস্তা দিয়ে গিয়ে সে হচ্ছে প্রিন্ট হয়, ওকে। তো ওই রাস্তাটাকে অবশ্যই ফলো করতে হবে। তো এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থ্রেডের ব্যাপার স্যাপার আলাদা হয়, একরকম হয়। তো জাভা স্ক্রিপ্টে হচ্ছে রাস্তা হলো একটাই, ওকে। সো দ্যাটস ওয়াই জাভা স্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেডেড, ওকে, সিঙ্গেল থ্রেড। জাভা স্ক্রিপ্টে একসাথে একটা মাত্র স্টেটমেন্ট এক্সিকিউট হতে পারবে, ওকে। কনসোল ডট লগ এটাই শুধুমাত্র এট টাইম এক্সিকিউট হতে পারে। এটার কাজ যখন শেষ হবে ঠিক তখন গিয়ে কনসোল ডট লগ এটার কাজ হচ্ছে এক্সিকিউট হবে, তারপর হচ্ছে এটার কাজ, ওকে। সো সিঙ্গেল থ্রেডের বিষয়টা বুঝে গেছে, মানে এট এ টাইম অনলি একটা স্টেটমেন্ট হচ্ছে তোমার এক্সিকিউট হবে। আমার কথাটা ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা, এখন যদি এখন যদি তুমি ধরো হচ্ছে মাল্টি থ্রেড, মাল্টি থ্রেড, মাল্টি থ্রেড বানান তো ঠিকই ছিল মনে হয়। মাল্টি থ্রেডের মানে হচ্ছে যে এই যে পাথটা আছে, এই পাথ গুলো হচ্ছে অনেক, হ্যাঁ, এটা হচ্ছে মাল্টিপল পাথ আছে, মাল্টিপল। আচ্ছা, মাল্টি থ্রেড মানে হচ্ছে মাল্টিপল পাথ, মাল্টিপল লিখে দেই, মাল্টিপল। আচ্ছা, সো যেহেতু মাল্টিপল পাথ আছে তাই হচ্ছে তোমার জাভাকে আগে শুরুতে লিখে দিয়ে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের থ্রেড, ওকে। আর এটা হচ্ছে জাভার থ্রেড, দুটো কিন্তু আলাদা জিনিস, জাভা, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রেড। সো এটা হচ্ছে মাল্টি থ্রেড, মাল্টি থ্রেড। তো ব্যাপারটা হচ্ছে যে মাল্টি থ্রেড মানে হচ্ছে রাস্তা হচ্ছে অনেকগুলো, কয়টা এটা এখন আপাতত না জানলেও চলবে। তো একসাথে সে অনেকগুলোকে নিয়ে এক্সিকিউট করতে পারবে, সে একবার 5টা নিলে, 5টা যদি থ্রেড থাকে সে 5টাকে নিয়ে এক্সিকিউট করবে, বাট যেটা শুরুতে ছিল সেটাকে সে আগে প্রিন্ট করবে, ওকে। এক্সিকিউট সে আগে করে ফেলছে,
বাট প্রিন্টিং এর সময় সে হচ্ছে অর্ডার মেনটেন করে প্রিন্ট করবে। ওকে, তাছাড়া তো দেখা যেত যে যা কিছু লিখছে সব একসাথে প্রিন্ট হয়ে গেছে, বুঝতে পারতেছে না যে কে কার আগে পরে প্রিন্ট হয়েছে। এরকম তো হয় না জাভাতে। সো সে একবারে সবকিছু এক্সিকিউট করে, বাট হচ্ছে ওই অর্ডার অনুসারে, যে অর্ডারে তাকে লেখা হয় বা কল করা হয়, ওই কল স্ট্যাক অনুসারে সে হচ্ছে এটাকে আউটপুট করে। সো ব্যাপারটা হলো যে মাল্টিথ্রেড থাকলে লাভ আছে। লাভ কি? এই যে দেখো, 5টা জিনিস যখন এক এক করে প্রিন্ট করে বা হচ্ছে এক্সিকিউট করে, তখন তার একটু সময় বেশি লাগে। বাট হচ্ছে মাল্টিথ্রেড হলে ব্যাপারটা হয় কি, অনেক ফাস্ট হয়। বুঝতে পারছো? বিশেষ করে যখন হচ্ছে সিপিইউ ইন্টেন্সিভ কাজ করা হয়। ধরো, সিপিইউ ইন্টেন্সিভ কাজ মানে কি, ধরো হচ্ছে বললাম যে তুমি আমাকে 100 মিলিয়ন পর্যন্ত কাউন্ট করে দাও। বুঝছো? এই কাজটা জাভা স্ক্রিপ্ট আসলে করতে গেলে তার মাথা খারাপ হয়ে যাবে। বুঝছো? অনেক ডিলে হবে, লেট হবে, অনেক কিছু অফ হয়ে যাবে। বাট এই কাজটা তোমার হচ্ছে জাভা একদম পাগলের মতো দ্রুত করে ফেলবে। মনে হবে যে তার কাছে কিছুই না। বুঝছো? কারণ তার হচ্ছে মাল্টি থ্রেড, সে একসঙ্গে ক্যালকুলেশন করতে পারে অনেকগুলো। সো দ্যাটস হয় জাভাতে এই কাজটা ফাস্ট হয়, বাট হচ্ছে জাভা স্ক্রিপ্টে এটা হচ্ছে স্লো হয়। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট এখানে একটা কিন্তু আছে। এই ডিসঅ্যাডভান্টেজটা আসছে শুধুমাত্র সিপিইউ ইন্টেন্সিভ কাজের জন্য। যেখানে সিপিইউটা তোমার হচ্ছে আহ একটা ব্লক হয়ে গেলে জাভাস্ক্রিপ্ট আর কিছু করতে পারে না। যখন সে একবার ক্যালকুলেশন করা শুরু করে, তখন তো ওই ক্যালকুলেশন শেষ না পর্যন্ত ওই থ্রেডটা খোলা থাকে না। দ্যাটস সে অন্য কাজ করতে পারে না। এই জন্য মনে হয় যে সিস্টেমটা আমার হচ্ছে ফ্রিজ করে গেছে বা আটকে গেছে। বাট হচ্ছে জাভার ক্ষেত্রে কি হয়, একটা থ্রেড ওই কাজ করতে থাকলে বা দুইটা থ্রেড ওই কাজ করতে থাকলে বাকি থ্রেড গুলো অন্য কাজ করতে পারে। তো এই জন্য জাভাতে সবকিছু ফাস্ট মনে হয়। বাট এটা হচ্ছে সিঙ্গেল থ্রেড হইলেও এটার মজার একটা ব্যাপার আছে। সিঙ্গেল থ্রেড হইলেও সে আসলে এটা ফিল করতে যায় না যে সে সিঙ্গেল থ্রেড। বাট আমি বলছি যে সিপিইউ ইন্টেন্সিভ কাজের জন্য জাভাস্ক্রিপ্ট ভালো না, এটা একদম সত্য। সো এটা নিয়ে আর কোনো কথা হবে না, সিপিইউ ইন্টেন্সিভ কাজ ভালো। বাট এখন কথা হলো যে এরপরও কেন জাভাস্ক্রিপ্ট এত বেশি হচ্ছে মানে ওয়েব ডেভেলপমেন্টে পপুলার বা সার্ভার সাইডের কাজের জন্য এত বেশি পপুলার। ওকে, আমি বলছি সিঙ্গেল থ্রেড, বাট হচ্ছে এটাকে তুমি যদি আরো ডিটেলসে ভাঙো, তখন দেখবা যে হচ্ছে এখানে কিছু থ্রেড থাকে যাকে বলা হচ্ছে ওয়ার্কার থ্রেড। এরকম আরো কিছু ওয়েব এপিআই থ্রেড, এরকম থ্রেড থাকে আর কি। বাট হচ্ছে কথাটা হলো এই সিঙ্গেল থ্রেড আসলে এটা হচ্ছে মেইন থ্রেডটা হলো সিঙ্গেল থ্রেড, এই জন্য আর কি। মেইন যেটা সেটা হচ্ছে সিঙ্গেল থ্রেড। তো এখন ব্যাপার হচ্ছে যে সিঙ্গেল থ্রেডেড হওয়ার পরও জাভাস্ক্রিপ্ট কেন এত বেশি পপুলার, এত বেশি ইউজ করা হয়? সেখানে আসলে ঘটনা আছে। এই ঘটনাটা হলো অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং, ওকে, জাভাস্ক্রিপ্টে একটা লজিক আছে, সেটা হলো অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। এখন এটা মনোযোগ দিয়ে শুনবা, হ্যাঁ ভাইয়া, মনোযোগ দিয়ে শুনবা। আমি সিম্পল কিছু বিষয় সিনট্যাক্স দেখে দিয়ে শেষ করব। অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এ অনেকগুলো সিনট্যাক্স আছে, বাট আমরা যতটুকু দরকার অতটুকু বুঝে এটাকে শেষ করব। ওকে, বাট আমি তোমাকে পুরো ঘটনাটা এই জন্য বুঝাই দিচ্ছি যাতে এটা তোমার একটা ফিল থাকে আর কি মনের মধ্যে, যে এরকম কোন একটা ঘটনা আছে। ওকে, তাহলে তুমি পরবর্তীতে ইন্টারেস্ট পাবা যে এটাতে আসলে পড়লে অনেক মজার জিনিস পাবা। হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারছো তোমরা? কতজন আছে? এখন আছে মোটামুটি হ্যাঁ 6 জন। ভাই, বুঝতে পারছি। সো অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংটাকে একটু ইমাজিন করি। ইমাজিন করা হচ্ছে এইরকম করে, ধরো তুমি একটা কোনো রেস্টুরেন্টে গেছো, হ্যাঁ, কল্পনা করো একটা রেস্টুরেন্টে গেছো। রেস্টুরেন্টে একটা মাত্র ওয়েটার আছে, ওকে, যে একাই সার্ভ করতেছে। বুঝছো? আর হচ্ছে ওখানে হচ্ছে রেস্টুরেন্টে করা যায়, আর রেস্টুরেন্টে হচ্ছে তোমার এরকম টেবিল আছে ধর 5-7টা। সো রেস্টুরেন্টে 5-7টা টেবিলে এরকম সব কাস্টমার বসছে আর কি, তুমি এরকম বসছো। আর সার্ভ করতেছে শুধুমাত্র একটা ওয়েটার। মানে রেস্টুরেন্টে খুব পপুলার, বাট সার্ভ করে শুধু একজন, আনফর্চুনেটলি। হ্যাঁ, হয়তো বা তাদের ওটা বিজনেস স্ট্র্যাটেজি। আর শেফ হচ্ছে একজন। ওকে, শেফ হচ্ছে একজন, সার্ভও করে একজন, আর হচ্ছে কাস্টমার হলো অনেকজন। সো সে কি করবে? সে যদি এরকম করে যে হচ্ছে, ধরো তোমার টেবিলে আসলো, তুমি এখন বললা যে আমাকে হচ্ছে আপনি নুডলস দেন। ওকে, সে বললো আচ্ছা ঠিক আছে, আপনার জন্য নুডলস। হ্যাঁ, সো বললো যে এটা রান্না করতে হচ্ছে 30 মিনিট সময় লাগবে। সে তোমার এখানে আসলো, তোমার অর্ডারটা নিল, নিয়ে সে হচ্ছে শেফের কাছে গেল। গিয়ে এখন যে সে যদি এরকম করে, শেফকে বললো যে একটা নুডলস এর অর্ডার, এটা আপনি একটু রান্না করে দেন। শেফ বললো 30 মিনিটসে তো হয়ে যাবে। শেফও জানে, ও জানে আর কি, দুজনেই এটা জানে। তো এখন কি করবে? ওই সার্ভার কি ওখানে বসে থাকবে, নাকি সে ওখান থেকে আরেকটা টেবিলে যাবে, গিয়ে হচ্ছে বলবে যে আপনার কি দরকার? তাই না? এইরকম করে করবে, নাকি সে হচ্ছে ওই সার্ভার ওখানে গিয়ে দাঁড়াই থাকবে যতক্ষণ হচ্ছে 30 মিনিট ওভার হয়নি? যে 30 মিনিট শেষ হইলো, নুডলস রান্না হইলো, সেই নুডলসটা নিয়ে সে কিচেন থেকে বের হয়ে তোমার টেবিলে এসে দিল।
তারপর তোমাকে দিয়ে সে তখন অন্য টেবিলে গেল, এরকম হয় নাকি সে তোমার টেবিল থেকে অর্ডার নিয়ে সেটা হচ্ছে শেফরে বলে অন্য টেবিলে যায়? রিয়েলিটিটা কি একটু বলো দেখি। অন্য টেবিলে যাবে ভাই, অর্ডার নিয়ে আরেকটা টেবিলে যাবে। তোমার অর্ডারটা নিয়ে সে আলাদা আরেকটা টেবিলে যাবে, আর তোমার শেফ ওইদিকে ওইটা রান্না করবে। যখন সে রান্নাটা হয়ে যাবে, সে হয়তো ওই তোমার হচ্ছে সার্ভারকে কল দিবে কোনো একটা ওয়েতে, তোমার সার্ভার গিয়ে তখন হচ্ছে ওইটা নিয়ে তোমাকে দিবে। তো এই যে ব্যাপারটা যে হচ্ছে সে ওখানে আসলে দাঁড়ায় থাকে না, সে এরকম করে আরো 2-4টা টেবিলের হচ্ছে তোমার সব অর্ডার নিয়ে তখন হচ্ছে শেফে দিয়ে দেয়। শেফ তখন একটার পর একটা যখন রান্না হয়, তোমার নুডলস রান্না করতে হয়তো বা 30 মিনিট লাগছে, কেউ হয়তো বা একজন বলছে কফি দেন, ওকে। সো তোমার কাছ থেকে নুডলস এর অর্ডার আগে নিছে, বাট কফিটা রান্না করতে হয়তো বা তোমার হচ্ছে প্রিপেয়ার করতে 5 থেকে 10 মিনিট সময় লাগছে, 10 মিনিট ধরো। সো সে কি করবে, যে আচ্ছা আমি তো ওই 1 নাম্বার টেবিলের আগে অর্ডারটা নিলাম, তো 1 নাম্বার টেবিল তো 30 মিনিট এখনো হয়নি। সো 1 নাম্বার টেবিলে অর্ডার না দিয়ে 2 নাম্বার টেবিলের কফির অর্ডারটা কিভাবে দেই, এটা কি সে ভাববে, নাকি সে ওই 2 নাম্বার টেবিলে গিয়ে আগে অর্ডারটা দিবে যেহেতু এটা কফি 10 মিনিটে হয়ে গেছে? বলো। আগে 2 নম্বর টেবিলে অর্ডারটা নিবে ভাই। না, আগে 2 নাম্বার টেবিলে অর্ডারটা ডেলিভারি করবে, নিবে না। ব্যাপারটা হচ্ছে কোন টেবিলে জি ভাই, আগে গিয়ে অর্ডার ডেলিভারি। নিচ্ছে এটা ম্যাটার না, যে টেবিলের অর্ডারটা আগে প্রিপেয়ার হবে সে তাকে আগে ডেলিভারি করবে, তাই না? হ্যাঁ ভাই। এটাই এটাই আমি এটাই তোমাকে বলতে চাচ্ছিলাম, ঠিক ওইটাই ধরো এখানে। হ্যাঁ, এইগুলো আমি এখন কমেন্ট করে দিচ্ছি, সেই ওইটাই ধরো এখানে। ধরো এই আমার পুরো পেজটা হচ্ছে একটা হচ্ছে রেস্টুরেন্ট, ওকে। রেস্টুরেন্টের একটা টেবিল বলছে কনসোল ডট লগ, তুমি আমাকে লক করে দাও এ। হুম। সো ওইটার হচ্ছে উপর থেকে নিচে আসে, ধরো আমার টেবিলটা এরকম যে হচ্ছে, মানে রেস্টুরেন্টটা এরকম যে হচ্ছে 5 তলা রেস্টুরেন্ট, সে উপর থেকে নিচে আসে আর কি, প্রথমে 5 তলাটায় কি অর্ডার করছে সেটা শুনে, হ্যাঁ শুনে হচ্ছে সে কল করে হচ্ছে ইয়ারে বলে আর কি, শেফরে বলে। এটা শোনার পরে সে আবার হচ্ছে 4 তলায় যাবে। হ্যাঁ, 4 তলার জন বলছে যে কনসোল ডট লক করো আমাকে। আহ এ বলছে ধরো কফি যাও, এটা বললাম ধরো হচ্ছে বলছে নুডলস, ধরো নুডলস, হ্যাঁ এ বলছে ধরো কফি, ওকে। সে শেফরে কল করে বলে দিল কফি। এখন এটা হচ্ছে কত তালা, এটা ধরো হচ্ছে 5 তলা, তাই না? আমার কি জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন অর্ডার কি উপর থেকে নিচের দিকে, এই জন্য এটাকে বললাম 5 তলা। ধরো এটা হচ্ছে 4 তলা, 4 তলা, এখন শেফ হচ্ছে নিচের দিকে নামবে, তাই না? তো এই নিচের দিকে নামার সময় সে সে হঠাৎ একটা অর্ডার পেলে এরকম, যে সেট টাইম আউট, অর্ডারটা হচ্ছে এরকম, ফাংশন অর্ডারটা তো বলছে কনসোল ডট লগ ব্রিং মি ব্রিং মি পাস্তা, ওকে। এরকম একটা অর্ডার পাইছে, এবং সে জানে যে পাস্তা বানাইতে তার হচ্ছে ধরো হচ্ছে আমি বললাম হচ্ছে 5 সেকেন্ড সময় লাগবে, ওকে। সাপোজ ইমাজিন করো পাস্তা বানাইতে তো আর 5 সেকেন্ড লাগে না, আরো অনেক সময় লাগে, এটা তুমি ভালো করে জানো। তো আমি ধরলাম হচ্ছে 5 সেকেন্ড বা 50 মিনিটকে তুমি ধরো 5 সেকেন্ড আকারে দিলাম, ওকে। এটা কত নাম্বার ফ্লোরে? এটা হচ্ছে 3 নাম্বার ফ্লোরে। এটা হচ্ছে এই ঘটনাটা হচ্ছে 3 নাম্বার ফ্লোরে, ওই হচ্ছে ওইটার গিয়ে এটা পাইলো আর কি, ওকে। এমনি বোঝা যাচ্ছে তো আমি কি বুঝাচ্ছি তোমাকে? হ্যাঁ, যে হ্যাঁ যেরকম ভাই, বুঝতে জাভাস্ক্রিপ্ট উপর পারতেছি। থেকে নিচের দিকে রান করে, ঠিক সেরকম আমি উপর থেকে নিচের দিকে নাম দিচ্ছি আমার রেস্টুরেন্টের ওইটারটা আর কি, হ্যাঁ। এখানে গিয়ে একটা পাইছে এরকম যেটাতে তার হচ্ছে 5 সেকেন্ড সময় লাগবে গেল, এখন সে আবার নিচে আসবে। নিচে এসে বলছে যে কনসোল ডট লগ 3 তলা 2 তলা 1 তলা না, আচ্ছা ঠিক আছে আমরা একটা গ্রাউন্ড ফ্লোর নিবো, ওকে। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে গিয়ে বলছে হচ্ছে, এ বলছে কি নিবে, সে বলছে আমি শুধু টি নিবো ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে কিন্তু দেখো কোনোটাতে আমি সময় বলি নাই, আমি এগুলাকে ধরে নিচ্ছি তারা একই সময়ে রান্না করতে পারে এরকম একটা জিনিস, আমি জাস্ট আমি বোঝানোর জন্য নুডলস কফি টি এগুলো দিছি, ওকে। এরপরে এসে আবার হচ্ছে এখানে গেছে সে টাইম আউট, ওকে। সে যখন হচ্ছে এটা কয়তলায় করলাম কাজটা, এই কাজটা করছি তোমার হচ্ছে 2 তলাতে। আচ্ছা, এখানে আসার পরে আমি ঠিক ওই জিনিসটাকে একটা ডিফারেন্ট স্টাইলে দেখতেছি, ওকে। কনসোল ডট লগ আমি বললাম যে আমাকে হচ্ছে ব্রিং ব্রিং মি ব্রিং মি ধরো হচ্ছে কি বলতে পারি, বিরিয়ানি, বিরিয়ানি, বানানটা খুব কঠিন রে।
তো এ বলছে আমাকে একটা বিরিয়ানি এনে দাও। এখন ধরো হচ্ছে যখন এটা বললো ও হচ্ছে ওইটা শেফকে, শেফ বলে দিল যে এটা বানাতে আমার মাত্র হচ্ছে 20 মিনিট লাগবে, সেটাকে আমরা হচ্ছে 20 সেকেন্ড 2 সেকেন্ড বললাম আর কি। হ্যাঁ, এ বললো হচ্ছে আমার 2 সেকেন্ড লাগবে। সো এটা এখন ওই টেবিলে বলে গেল আর কি, যে এটা বানাতে এতক্ষণ লাগবে, এতক্ষণের মধ্যে পাইতে পারবে। সো এটা হচ্ছে একতলার ঘটনা। এখন লাস্টলি আরেকটা ফ্লোর আছে, ধরলাম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ওকে, কনসোল ডট লগ গ্রাউন্ড ফ্লোরে সে বললো হচ্ছে ব্রিং মি চিকেন ক্যারি। ওকে, সে হচ্ছে একটা মুরগির তরকারি কথা বললো। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর হচ্ছে কি, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 0। ওকে, লিফটের 0। এতখানি বুঝে গেছে ভাই? দেখো তো, কোড লিখছি তো, সিম্পল কোড লিখছি। হয়তোবা তুমি এটা কি লিখছে এটা বুঝো না, সেট টাইম এর ব্যাপারটা বুঝো না, বাট এটার মাঝখানে যে একটা ফাংশন লিখছে এতটুকু এটা হয়তো তুমি বুঝো। এটা হলো ট্রেডিশনাল ওয়েতে ফাংশন লেখা, আর এটা হচ্ছে একটা হচ্ছে অ্যারেস ফাংশন দিয়ে ফাংশন লেখা, তাই না? এটা হচ্ছে একটা কল ব্যাক, কারণ কি অন্য একটা ফাংশনের মধ্যে পাস করে দিচ্ছে, এটা একটা কল ব্যাক। সো এখন তুমি বলো যে এই বিষয়টা বুঝতে পারছো? উপর থেকে নিচের দিকে আমি কিছু কোড লিখছি, এই কোডটা বুঝতে পারছো? সেট হ্যাঁ টাইম ভাই। ওটা বাদ দাও, ওটা আমি বুঝিয়ে দিব। যে সিম্পল কোডে তো লিখছি, তাই না ভাই? বলো, হ্যাঁ ভাই। সিম্পল কোডটাই লিখছি, কোডের বাইরে তো কিছু লিখি নাই। তাহলে এটার আউটপুট কি রকম হবে এটা একটা দেখার বিষয় না? সো লেটস সি দা আউটপুট। ওকে, সো তুমি একটু ভাবো তো তোমার দিক থেকে আউটপুট কি মনে হতে পারে? তুমি যদি সিনক্রোনাস ওয়েতে ভাবো আউটপুট কি হতে পারে, আউটপুটটা এরকম হতে পারে যে হচ্ছে আচ্ছা আমার তো হচ্ছে কম্পিউটার কি করে, মানে জাভাস্ক্রিপ্ট কিভাবে রান করে, উপর থেকে নিচের দিকে রান করে, একটা একটা করে লাইন রান করে। তাহলে প্রথমে সে প্রিন্ট করবে হচ্ছে নুডলস। ওকে, যেটা আমি তোমাকে বললাম, সে একটা একটা করে লাইন প্রিন্ট করে, মানে কোড এক্সিকিউট করে। তারপরে সে কি করবে, কফি, তাই না? তোমার ওই হিসাবে বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি? যে যেটা একটু আগে বুঝে দিচ্ছি, যে উপর থেকে নিচের দিকে একটা একটা করে রান করে, আগে উপরেরটা রান হবে তারপর পরেরটা রান হবে, তাই না? হ্যাঁ ভাই। তারপর তারপর হচ্ছে ব্রিং মি পাস্তা। তোমার চিন্তাধারা থেকে এরকম হওয়া উচিত, যে তারপরে হচ্ছে টি, তোমার চিন্তাধারা যতক্ষণ আমি বুঝেছি তাতে করে এরকম হওয়া উচিত। তারপরে হওয়া উচিত এরকম, যে হচ্ছে এবার কি প্রিন্ট হবে, ব্রিং মি বিরিয়ানি। ব্রিং মি বিরিয়ানি। আচ্ছা, লাস্টলি প্রিন্ট হবে তোমার হচ্ছে ব্রিং মি হচ্ছে চিকেন কারি। আহ কারি বানালে কি ইউ হয়, তাই না? চিকেন কারি, আই ডোন্ট নো, ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ ভাই, ইউ। ইউ, তাই না? তা নাহলে তো এটা ক্যারি করা হয়ে যায়। যাই হোক, তো এখন বিষয়টা দেখো তো, তোমার মতে কিন্তু এরকম আউটপুট হওয়ার কথা, যে নুডলস আসবে, তারপর কফি আসবে, তারপর হচ্ছে ব্রিং মি পাস্তা, এটা হচ্ছে কনসোল লক হবে, তারপর টি কনসোল লক হবে, তারপর হচ্ছে বিরিয়ানি কনসোল লক হবে, তারপর হচ্ছে চিকেন কনসোল লক হবে। বাট এখানে একটা কিন্তু আছে। হ্যাঁ, এর আগে এই যে এখানকার যে কোড গুলো আমি দেখছি এগুলো সব সিনক্রোনাস ওয়েতে কাজ করছে, বাট এখানে একটা কিন্তু আছে। এই যে সেট টাইম আউট, এই যে সেট টাইম আউট, এরা দুজন সিনক্রোনাস না, এরা দুজন হচ্ছে বদমাস, এরা হচ্ছে অ্যাসিনক্রোনাস। বুঝতে পারছো? এরা হচ্ছে অ্যাসিনক্রোনাস। হ্যাঁ, বলে যে হচ্ছে আমরা সিনক্রোনাস না, আমরা তোমার ওয়েতে কাজ করব না, আমরা আমাদের ওয়েতে কাজ করবো। জাস্ট লাইক হচ্ছে ওই রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টের এই বিষয়টা কিরকম ছিল, অনেক বেশি ইফিশিয়েন্ট ছিল, তাই না? যে কোনো একটা কাজ মানে কোন একটা রান্না 30 মিনিটে হবে দেখে আমি এখানে 30 মিনিট বসে থাকবো না, রেদার আমি ওইটাকে বলে যাব যে 30 মিনিটে হবে, আমি এটাকে শেফে বলে আমি অন্য টেবিল থেকে অর্ডার গ্রহণ করব। সো এতে করে কি হলো, আমার হচ্ছে আহ কোড মানে হচ্ছে আমার যে হচ্ছে কোডটা ওটা আটকায় থাকলো না, কোডের এক্সিকিউশন আটকায় থাকলো না, বাকিগুলো হচ্ছে রান হইতে থাকলো। পরবর্তীতে যখন রান্না হয়ে যাবে তখন সে বাকিগুলান যা দিছে দিছে, পরবর্তীতে হচ্ছে যখন রান্না হয়ে যাবে তখন সে এসে আবার এই খাবারটা ওই টেবিলে পৌঁছে দিবে যেখান থেকে অর্ডার আসছিল, তাই না? সেটা একটা পাওয়ারফুল ফিচার। সো এইখানে আসলে ওই অ্যাসিনক্রোনাস কাজটাই হয়। সো ধরো নুডলসটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস। হ্যাঁ, সো যখনই সে হচ্ছে অর্ডার দিবে তখনই সঙ্গে সঙ্গে ওয়েটার আসলে এটা ডেলিভারি করে দিবে। কফিটা ধরো হচ্ছে ইনস্ট্যান্ট কফি, সে হচ্ছে যখন এটাকে অর্ডার দিবে সঙ্গে সঙ্গে ওয়েটার আর কি দিয়ে দিবে, 1 সেকেন্ডও লাগবে না, কাইন্ড অফ এরকম ইমাজিন করে। বাট এই পাস্তাটা, হ্যাঁ এই পাস্তাটা আর কি তোমার হচ্ছে আসলে বানাইতে একটু সময় লাগবে, সেটা হচ্ছে 5 সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ, তো তখন কি বলবে ওইটা, তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি এটা শেফরে বলতেছি, এটা রেডি হলে আমি নিয়ে আসবো। এটা রান করে, এতটুকু রান করে সে চলে যাবে, সেটার কথা ভুলে যাবে।
এটাকে তোমার জাভাস্ক্রিপ্টের কেউ একজন মনে রাখবে। ওকে, যে মনে রাখবে সেটাকে বলা হচ্ছে তোমার হলো কলব্যাক কিউ। কলব্যাক কিউ নামের একটা জিনিস আছে, সেটাকে মনে রাখবে। তো তোমার এত কিছু মনে রাখার দরকার নেই, যে তুমি যেটা এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেলা, মানে তুমি এই জিনিসটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলা, ব্যাকগ্রাউন্ডে প্রসেস হইতে থাকবে। এখন তুমি ওইটার এখানে চলে আসো, টি, হ্যাঁ, কনসোল ডট লগ টি। টি হচ্ছে ইনস্ট্যান্ট টি। তুমি এটা ইনস্ট্যান্টলি ডেলিভারি করবে। ইনস্ট্যান্ট টি আছে না, বেশি সময় লাগে না, জাস্ট দিলা একটু গরম পানি দিয়ে প্যাকেট দিলা, শেষ। তোমার গরম পানি ধর আগে থেকে রেডি করা ছিল। বাট তুমি যখন এটাতে আসলা, এটাতে আসার পর কি দেখলা, আচ্ছা আবার বলে বিরিয়ানি দিতে, হ্যাঁ। তো বিরিয়ানি দিতে তো হচ্ছে আবার তোমার 2 সেকেন্ড সময় লাগবে। তো তখন তুমি কি বললা, আচ্ছা আপনি ওয়েট করেন, আমি শেফকে বলতেছি, এটা হয়ে গেলে আমি ডেলিভারি করতেছি। তো এই কথাটুকু বলে এটাকে তুমি কি করবা, ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিবা। তো আমি এটাকে বললাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি এটাকেও বলে দিলাম হচ্ছে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে তুমি এটার কাজ শুরু করবে। আচ্ছা, এখানে এসে বললো যে ব্রিং মি চিকেন কারি। আচ্ছা, অলদো এটা হচ্ছে সিনক্রোনাস, এটা চিকেন কারি লেখার সঙ্গে সঙ্গে আসবে, বাট ব্যাপারটা হলো যেহেতু টি কফি দিয়ে বুঝাচ্ছি, সেহেতু এখানে একটা সহজ কিছু দেই, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়া যায়। ধর হচ্ছে সফট ড্রিঙ্কস, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট তুমি দিলা আর কি, সার্ভ করলা ড্রিঙ্কস। ওকে, সো তাহলে কি হবে, প্রথমে আউটপুটে আসবে নুডলস, তারপর আসবে কফি, তারপর হচ্ছে আউটপুটে কি আসবে, যখন এখানে আসছে দেখছে 5 সেকেন্ড ডিলে করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যাও, আমি এখন তোমাকে ডেলিভার করতে পারবো না, সো আউটপুটে এটা আসবে না। ব্রিং মি পাস্তা বা পাস্তা রেডি হয়েছে, এই কথাটা আসবে না। কারণ কি, এটা তুমি তখন সার্ভ করবে না, এটা করতে তোমার সময় লাগবে, সো বাদ গেল। তারপরে কি আসবে, আউটপুট আসবে টি। ওকে, তারপরে কিন্তু টি আসবে, পাস্তার কথা বাদ, কারণ পাস্তাতে 5 সেকেন্ড সময় লাগবে, আমি বলে দিছি। এই যে 5000 মিলি সেকেন্ড, এটা হচ্ছে মিলি সেকেন্ডে দেওয়া, তার মানে হচ্ছে 5 সেকেন্ড সময় লাগবে। এরপরে আমি হচ্ছে টি কে প্রিন্ট করলাম, সো নুডলস হইলো, কফি হইলো, তারপর টি, এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট জিনিস, এই জন্য ইনস্ট্যান্ট হচ্ছে। আর ইনস্ট্যান্টের সাথে তুমি এটাকে মিলাবা সিনক্রোনাস প্রোগ্রাম, এখানে এটা সিনক্রোনাস প্রোগ্রামে, এই জন্য এটা দ্রুত হচ্ছে, এরকম করে। এরপরে তুমি আবার এখানে আসলা, এসে দেখলা যে আচ্ছা এটাতে আমার তো আবার 2 মিলি সেকেন্ড সময় লাগবে, তার মানে কি, এটা ব্যাকগ্রাউন্ডে যাক, এটা হোক, আমি তারপর আসবো, তারপর এটাকে আমি আপনার কাছে ডেলিভারি করবো। ডেলিভারি করা মানে হচ্ছে প্রিন্ট করা। ওকে, তারপর সেখানে আসবে, সে দেখে যে আচ্ছা এটা তো হচ্ছে সফট ড্রিঙ্কস, এটা তো আমি ইনস্ট্যান্ট দিতে পারবো, সেই ইনস্ট্যান্ট হচ্ছে সফট ড্রিঙ্কস হচ্ছে দিয়ে দিবে আর কি, সফট ড্রিঙ্কস দিয়ে দিবে। তাহলে আমার আউটপুটটা কিরকম হবে, আউটপুট হচ্ছে প্রথমে হচ্ছে নুডলস আসবে, নুডলস, তারপর আসবে কফি, কফি, তারপরে যখনই পাস্তাতে আসছে, পাস্তাতে বলবে যে আচ্ছা 5 সেকেন্ড দেরি করতে হবে, তো পাস্তা আমি এখন দিতে পারবো না, সেটা ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিবে শেফের কাছে, শেফ রেডি করুক, রেডি হলে তারপরে দিয়ে যাবো। তারপর সে দেখবে টি, এটা আমি ইনস্ট্যান্ট দিতে পারবো, so আমি টিটা ডেলিভারি করে দিলাম। তারপর হচ্ছে আবার এসে দেখবে যে আচ্ছা বিরিয়ানি, এটা করতে আমার 2 সেকেন্ড সময় লাগবে, ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলাম যে হচ্ছে 2 সেকেন্ড হোক, রেডি হলে তারপর সে আপনাকে দিয়ে যাবো স্যার। সো এটা আমি পাঠিয়ে দিছি। এরপরে কি সফট ড্রিঙ্কস, এটা দেখতেছি হচ্ছে আমি ইনস্ট্যান্ট এটা রেডি করতে পারি। সো এটা হচ্ছে কি টি ছিল, ইনস্ট্যান্ট আমি হচ্ছে এটাকে রেডি করতে পারি, সো আমি হচ্ছে এটাকে সফট ড্রিঙ্কস দিয়ে দিলাম। ওকে, সো এই চারটা আমার হয়ে গেছে। এখন ব্যাপার হইলো, যখন শেফের কাছে এই যে বিরিয়ানি আর হচ্ছে পাস্তা রান্নার ব্যাপারটা যাবে, তখন শেফ কোনটা আগে রান্না শেষ করবে বলো, বিরিয়ানি নাকি হচ্ছে পাস্তা? বিরিয়ানি। হ্যাঁ, যখনই তার বিরিয়ানি রান্না শেষ, কারণ এটা 2 সেকেন্ডে হয়, তখনই সে কি করবে, ওয়েটারকে ডাক দেবে যে আসো তো আমার হচ্ছে অর্ডারটা নিয়ে যাও। সে ওয়েটার আসে, হচ্ছে অর্ডারটা কি বিরিয়ানি, সেখান থেকে এই যে বিরিয়ানিটাকে নিয়ে যে আউটপুটে দিবে। আউটপুটে দেওয়া মানে হচ্ছে তোমার হচ্ছে কাস্টমারকে সার্ভ করা আর কি। ওকে, সে বিরিয়ানিটা দিয়ে দিল। এখন হচ্ছে কি 2 সেকেন্ডের কাজটা যেহেতু আগে হয়েছে, তারপর কি 5 সেকেন্ডের কাজটা হবে। তো তারপরে সে হচ্ছে 5 সেকেন্ডের যে কাজটা ছিল, এটাকে সে কপি করে, আমি কপি করলাম, সেটাকে সে এখন ডেলিভারি করে দিল পাস্তা। ওকে, তো এই ক্ষেত্রে দেখো আমার আউটপুট কি, নুডলস, কফি, টি, সফট ড্রিঙ্কস, বিরিয়ানি, পাস্তা। ওকে, তো এখন যদি আমি এটাকে একটু রান করি, মিলাই দেখি যে ঠিকঠাক মতো এটা আসলো কিনা। সেভ করে কন্ট্রোলটা এনে দিলাম। তো দেখো এখানে টাইম নিচ্ছে কিন্তু, ব্রিং মি সফট ড্রিঙ্কস, তারপর ব্রিং মি বিরিয়ানি, তারপর হচ্ছে ব্রিং মি হচ্ছে পাস্তা। একটু কি খেয়াল করছিলা? আমি তোমাদেরকে ব্যাপারটা আরেকটু দেখাবো, তারা আগে মিলাই নাও, দেখো নুডলস, সবার আগে নুডলস আসছে, কফি, তারপর কফি আসছে, তারপর টি, তারপর টি আসছে, তারপর কি ব্রিং ব্রিং মি সফট ড্রিঙ্কস, এই যে ব্রিং মি সফট ড্রিঙ্কস, এটা আসছে। তারপরে কি হচ্ছে, ব্রিং মি বিরিয়ানি, ব্রিং মি বিরিয়ানি, বিরিয়ানি আসছে। ব্রিং মি পাস্তা, পাস্তা আসছে। পাস্তাতে হচ্ছে 5 সেকেন্ড সময় লাগার কথা, এই জন্য 5 সেকেন্ড পরে আসছে। ওকে, সো আমি এটাকে যদি এরকম করে দেই, পাস্তা 5 সেকেন্ড, 5 সেকেন্ড, আর হচ্ছে সরি, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে তোমার বিরিয়ানি,
আর পাঁচটা হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করিও আমি যেটা দেখাচ্ছি। এটা আমি ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করে দিয়ে আমি এটাকে আর একবার রান করি। আমার হচ্ছে এই টার্মিনালের দিকে একটু তাকাবা আর কি। হ্যাঁ, দেখবা হচ্ছে যখনই 2 সেকেন্ড হয়ে গেছে তখনই দেখবা হচ্ছে বিরিয়ানি প্রিন্ট হবে, আবার 5 সেকেন্ড হওয়ার পরে ঘড়ির কাঁটায় দেখবা হচ্ছে পাস্তা প্রিন্ট হবে। হ্যাঁ, আর এই জিনিসগুলো কিন্তু ইনস্ট্যান্ট প্রিন্ট হয়ে যাবে, কারণ হলো এগুলো হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং না, এটা হলো সিনক্রোনাস। এটা দেওয়া মাত্রই প্রিন্ট হবে। আর অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং সে হচ্ছে কোন সময়ে কাজটা করে ফেললো তার উপর ডিপেন্ড করে প্রিন্ট হবে, রেদার দেন কে উপরে ছিল বা কে নিচে ছিল সেটা ফলো করবে না। যার কাজটা আগে হবে তার কাজটা সে আগে প্রিন্ট করবে। 2 সেকেন্ডের কাজটা আগে হতে সে পাঁচটার আগে বিরিয়ানি প্রিন্ট করে। ওকে, সো আমি এটাকে একটু রান করি। এই একটু খেয়াল করে দেখতে পাও তোমরা? জি হ্যাঁ ভাই ভাই, দেখা দেখতে যায়। পাচ্ছি। এই যে টার্মিনালে দেখিও। হ্যাঁ, আমি এখন রান করবো, দেখো টার্মিনালে দেখিও যে আগে বিরিয়ানি প্রিন্ট হবে। বিরিয়ানি প্রিন্ট হতে 2 সেকেন্ড সময় লাগবে। এর আরো 3 সেকেন্ড পরে দেখবে হচ্ছে পাঁচটা প্রিন্ট হবে। দেখিও, আমি এটাকে রান করলাম। এই যে দেখো ব্রিং মি সফট ড্রিঙ্কস, এই যে বিরিয়ানি, এই যে দেখো আরো 3 সেকেন্ড গেল তারপরে পাঁচটা প্রিন্ট হলো। বুঝতে পারছো আমার কথাটা? যে আসলে জি হ্যাঁ ভাই। ভাই। কিছু কাজকে ব্যাকগ্রাউন্ডে পাঠা দেয়। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কাজকে বললো যে তুমি এটা করো, করার পরে আমাকে এসে বলিও যে হয়ে গেছে। এইটাই হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। যদি এটা না থাকতো তাহলে কি হইতো জানো? আমি তোমাকে একটু দেখাই। ধরো এই যে পাস্তা রান্না করতে 5 সেকেন্ড না, পাস্তা রান্না করতে ধরো হচ্ছে সময় লাগে হচ্ছে 10 সেকেন্ড। হ্যাঁ, আর ধরো হচ্ছে বিরিয়ানি রান্না করতে 2 সেকেন্ডই লাগে। আমি এখন হচ্ছে তোমাকে এটা রান করলাম। হ্যাঁ, আগেটা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দিই, কন্ট্রোলটা দেখো সফট ড্রিঙ্কস পর্যন্ত তাড়াতাড়ি আসছে, তারপর বিরিয়ানি আসছে 2 সেকেন্ড। এখন দেখো 10 সেকেন্ডের মতো অপেক্ষা করতেছি, আরো 8 সেকেন্ড বাকি, তারপরে পাঁচটা আসবে। এই যে দেখো তারপরে পাঁচটা আসলো। আমি এখানে 5 লিখে রাখছি থেকে 5 আসছে, এটা আমি 10 লিখলে 10 আসতো। তো আমি যদি আবার রান করি দেখবো হচ্ছে তারপরে হচ্ছে 10 সেকেন্ড পরে পাঁচটা আসবে। 10 সেকেন্ড পরে পাঁচটা আসছে। হ্যাঁ, সো এই ব্যাপারটা হচ্ছে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এ এরকম এই যে সেট টাইম আউট নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটার কাজ হচ্ছে যে তোমার ওই কোড এক্সিকিউশনকে ও 2 সেকেন্ড, মানে তুমি যে সময়টা এখানে বলবা, এখানে তুমি যদি যত মিলি সেকেন্ড বলবা তত মিলি সেকেন্ড সে ডিলে করে দিবে। আর যখনই একটা কোড রান করতে যায় ডিলে হবে তখনই কি করবে, আমার হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন সে বলবে যে না ভাই আমার সম্ভব না, আমি সিঙ্গেল থ্রেডের মানুষ, আমার রাস্তা একটা, তুমি আমার রাস্তা আটকে রাখো না, তুমি একটু সাইডে থাকো, মানে ব্যাকগ্রাউন্ডে চলে যাও, আমি অন্য কাজগুলো করি। তো যখন দেখছে 10 সেকেন্ড দেরি করাবে তখন বলছে ভাই তুমি একটু ব্যাকগ্রাউন্ডে যাও, আমার রাস্তাটা খালি করে দাও, আমি বাকিগুলো প্রিন্ট করি। সে এসে টি প্রিন্ট করছে। যখন দেখছে 2 সেকেন্ডে কোনো একটা কিছু, তখন বলছে যে ভাই আমার দেরি করায় না, আমি একটা সিঙ্গেল থ্রেডের মানুষ, আমাকে হচ্ছে রাস্তাটা পার হইতে হবে, মানে দ্রুত পথ অতিক্রম করতে হবে, তুমি হচ্ছে আমাকে সাইড দাও। তখন একে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে হচ্ছে এটাকে এক্সিকিউট করছে। তারপর তারপর এই যে জিনিসগুলা সে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পাঠাইলো, এটাকে সে মনে রাখে কাদের কাদের ব্যাকগ্রাউন্ডে পাঠিয়েছে এবং ওটা প্রসেস হয়। সেই প্রসেস অনুসারে যার কাজ আগে হবে, যার কাজ আগে হবে তার আউটপুটটা চলে আসবে, আউটপুট বা তার অপারেশন সেগুলো হবে। যেমন 2 সেকেন্ডের কাজটা আগে হবে, তারপরে আসবে তোমার হচ্ছে এটা। ওকে, তো এই হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর বিষয়টা। আমি তোমাদের জন্য একটা ভালো ইয়া বানায় রাখছিলাম, কিন্তু এটা দেখানোর মতো বা বোঝানোর মতো সময় আর এখন নাই। এই যে এইখানে আসলে দেখতে পাও স্ক্রিনটা? জি ভাই হ্যাঁ ভাই। দেখা যায়। হ্যাঁ ভাই। এই যে এখানে হচ্ছে ইভেন্ট লুপ নামের বা হচ্ছে ওয়াচার, এটাকে আমরা ওয়াচার বলতে পারি, যে হচ্ছে ওয়াচিং করে ঘটনাটা, যে ব্যাকগ্রাউন্ডে কে কে থাকলো আর কাজটা হচ্ছে আহ মানে সে আসলে ওয়াচ করে যে বিষয়টা, যে যখনই তোমার হচ্ছে সব কাজ শেষ তখন সে হচ্ছে কল ব্যাক মানে ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে। ওকে, তাদের মধ্যে থেকে যে আগে হয়েছে তাকে সে আনে এই যে কল স্ট্যাক মানে যেখানে হচ্ছে আসলে এক্সিকিউট করে মেইন থ্রেড আর কি, সেখানে আর কি সে রান করে, তখন এটা টার্মিনালে যায়। তা আমি চাইছিলাম একটা, যে আমি চাইছিলাম যে স্ক্রিনশট তুলে এরকম করে নিয়ে দেখাই দিব যে কোন দিক দিয়ে যায়, বাট আসলে জিনিসটা এখন পসিবল না, কারণ সময় নাই এতটা। হ্যাঁ, এরকম আমি চাইছিলাম যে এটা দিয়ে তোমাদের দেখাই দিব যে একটা একটা করে কোন কোডটা কোথায় কিভাবে যাচ্ছে আর কখন টার্মিনাল আসছে, বুঝতে পারছো? সো যাই হোক, আপাতত এতটুকু বুঝলেই হবে। এখন আসো তোমার কিছু হচ্ছে
সিনট্যাক্সের কথা আসি আর কি, যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং নিয়ে কিভাবে কাজ করতে হয়। ওকে ভাই এই টাইমিংটা কি কোনোভাবে কমানো যায় না? ভাই, আমরা 5 সেকেন্ড আর 2 সেকেন্ড নিলাম না টাইম, আমরা যদি 0 পয়েন্ট কয়েকটা জিরো তারপর 1 দিই তাহলে এটা কি ফাস্ট করা যায় না? আসলে এটা তো তোমাকে আমি দেখানোর জন্য বলছি যে এখানে যে কাজটুকু হচ্ছে, হ্যাঁ, এটা তো আমি তোমাকে এই জন্য বুঝালাম যে হচ্ছে আমি এটা কি করলাম, ম্যানুয়ালি করলাম, তাই না? এই ডিলেটা আমার কি আদতে ডিলে করা তো কোনো দরকার ছিল? আমি যদি ব্রিং মি পাঁচটা করতে চাই, ডিরেক্ট কনসোল লক করলেই তো হইতো, তাই না? বলো। উম, জি আমার তো ভাই। হচ্ছে 10 সেকেন্ড ডিলে করার দরকার ছিল না, তাই না? এটা তো আমার কোনো দরকারই নাই, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে বাস্তবে কি হয় জানো, যখন আমরা কোনো কাজ করি, কিছু কিছু কাজ করার সময়, যেমন হচ্ছে ডাটা ফেচিং করা। ডাটা ফেচিং মানে হচ্ছে তোমার সার্ভারে, শোনো ভালো করে শোনো, তোমার হচ্ছে কোন একটা ব্রাউজার থেকে কোন একটা মানুষ ল্যাপটপ থেকে যখন সে একটা ওয়েবসাইটে যায়, ওই ওয়েবসাইট থেকে যখন সে রিকোয়েস্ট করে, এই রিকোয়েস্টটা যায় কোন একটা সার্ভার। ওকে, যে আমার হচ্ছে ডেটা দরকার, যে আমি কত মার্ক পাইছি। ধরো আমাদের আমাদের যেটা হাজিদান আছে আর কি, রেজাল্টের জন্য মাই ইনফো, মাই ইনফোতে তুমি ঢুকলা, ঢোকার পরে তুমি যখন যাও যে হচ্ছে ধরো এনরোলমেন্টে যাও, তো তুমি দেখতে পাচ্ছ কোথায় কোথায় এনরোলমেন্ট করছো, তাই না? তো তুমি যখন ওই এনরোলমেন্ট বাটনে ক্লিক করো, তখন কি হয়, তোমার একটা রিকোয়েস্ট ওই যে ওয়েবসাইটের ব্যাক এন্ড যেখানে হোস্ট করা আছে সেই সার্ভারে যায়। সেই সার্ভার কি করে, সেখান থেকে ওর হচ্ছে ডেটাবেস যেখানে আছে সেখানে যায়। সেখানে গিয়ে দেখে যে আচ্ছা, এই আইডি, হ্যাঁ, এখানে তো আরো ভেরিফিকেশন হয়, তোমার অথেন্টিসিটি চেক হয় যে তুমি আসলে ওই ব্যক্তি কিনা যে ডাটাটা চাচ্ছে। ওকে, এগুলো হয়, ওগুলো বাদ দিলাম। তো এইসব চেকিং টেকিং এর পরে ওই সার্ভারে তখন ওই ডেটাবেজে তখন খুঁজে বের করে যে আচ্ছা, এই আইডির কোনো ডেটা আছে নাকি এনরোলমেন্ট। যখন ওই ডেটাটা সে পায় বা না পায়, দুটাই আর কি, যখন সে ডেটাটা পাইলো মনে করো, সেই ডেটা সে তখন সার্ভার হয়ে তোমার আর কি ওই তোমার হচ্ছে ব্রাউজারের থ্রুতে তোমাকে তখন দেখাচ্ছে। হ্যাঁ, এই যে তোমাকে ব্রাউজার পর্যন্ত দেখাচ্ছে, এর মধ্যখানে আমরা আসলে মনে করি যে খুব ফাস্ট হচ্ছে, কোনো কিছু সময় লাগতেছে না, আসলে ঘটনাটা এরকম না। এই যে সামান্য 2-4 সেকেন্ড সময় লাগে, এটাও একটা বড় সময়। হ্যাঁ, নর্মালি আমি যখন এখানে কন্ট্রোলটা এন দিয়ে রান করি, মুহূর্তের মধ্যে চলে আসতেছে। আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতটাই ফাস্ট, মুহূর্তে চলে আসে। বাট এই যে সামান্য 1 সেকেন্ডের ডিলে হইলো, 0.05 সেকেন্ডের ডিলে হইলো, তো এটার জন্য তোমার কি হইতে পারে, তোমার হচ্ছে কম্পিউটারটা ওখানে আটকে থাকতে পারে। কম্পিউটারটা আটকে থাকতে পারে মানে কি বুঝাচ্ছি, যে ওই যে ওয়েবসাইট থেকে তুমি রিকোয়েস্টটা দিলা, হ্যাঁ, যদি সবকিছু ঠিক থাকে, আমার কথাটা ভালো মতো শুনুন, যদি সবকিছু ঠিক থাকে, তাহলে সে তোমাকে 0.5 সেকেন্ডের মধ্যে হয়তো ডেটাটা দিল। তুমি এখানে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এ কিছু বুঝতে পারলো না। বাট এমন যদি হইতো যে যেই ডেটাটা তুমি চাইছো সেই ডেটাটা আসতেইছে না, ধরো হচ্ছে 5 সেকেন্ড ধরে আটকে আছে, 10 সেকেন্ড ধরে, 1 মিনিট ধরে, 2 মিনিট ধরে, 5 মিনিট ধরে, তাহলে কি হতো জানো? তাহলে হচ্ছে তোমার যে ব্রাউজারটা আছে, হ্যাঁ, ওই ব্রাউজারের ওই পেজটা তোমার হচ্ছে ফ্রিজ হয়ে যেত। ফ্রিজ হয়ে যেত, এবং ওর পরে যে কোডটুকু লেখা আছে, যে ডেভেলপার যে কোডটুকু লিখছিল ওই ফ্রন্ট এন্ডের ওই অংশটুকুর পরে, ওই অংশটুকু আর রেন্ডার হইতো না। আমার কথাটা বুঝতে পারছো? যদি ইন কেস ডেটা আসতে অনেক সময় লাগতো, হ্যাঁ, কারণ এটা সিঙ্গেল থ্রেড, তো সিঙ্গেল থ্রেড মানে কি, সে ওইখানে আটকাই থাকতো। হ্যালো, হ্যালো, তোমরা কি শুনতে পাও? জি ভাই, শুনতে পাইতেছি। হ্যাঁ ভাই। তো ওইখানে সে হচ্ছে আটকাই থাকতো, আর ওইরকম করে সে যদি আটকাই থাকতো, তাহলে আমার পুরো ওয়েব ব্রাউজারটা হচ্ছে ফ্রিজ হয়ে যেত। সে আমার পুরো ওয়েব ব্রাউজারটাকে ফ্রিজ করে দিত। কারণ কি, ওয়েব ব্রাউজার কি, প্রোগ্রামিং দ্বারাই তো হচ্ছে ওয়েব পেজটাকে রেন্ডার করে রে ভাই। তো ওই প্রোগ্রামিংটা যদি আমার আটকে যায়, আচ্ছা ওয়েব ব্রাউজারের কথা বাদ দিলাম, বাকি যেগুলো আরো প্রোগ্রামিং এর যে তুমি লজিক গুলো লিখছো, ওই নিচের লজিক গুলো তো আর কাজ করতো না, কারণ তোমার ওই ডাটা আসে নাই। আর ওই ডেটা আসে না দেখে কি ওখানে আটকে থাকতো বা বসে থাকতো, তাই না? তো এইরকম যেন না হয়, এর জন্য আমরা অ্যাসিনক্রোনাস ইউজ করি। আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করব, যে আচ্ছা আমার একটা সময় এতক্ষণ ডেটা আসতে পারে, এর বাইরে যদি ডেটা না আসে তাহলে আমরা বলবো যে এখান থেকে ডেটা আসে না, এটা একটা ফেলার হয়েছে। ফেলার মনে করে আমরা পরের অংশটুকুর কোডগুলো রান করবো। ওকে, আর তুমি যেটা বললা যে ফাস্ট করার বিষয়টা, আসলে এটা তো আসলে ডিপেন্ড করে। এটা হচ্ছে তুমি তো, আমি তো এখানে তোমার জাস্ট হচ্ছে সময়টা বসাই দিলাম, যাতে তোমাকে ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বলতে পারি যে হচ্ছে দেখো আমার ডাটা আসতেছে, তোমার হচ্ছে 10 সেকেন্ড সময় লাগতেছে, বুঝছো না? তো আমার তো এখানে 10 কেন, আমার তো এখানে এই লাইনটুকু করার কোনো দরকারই নেই, আমি যদি সরাসরি এটা প্রিন্ট করতেই চাই, তাই না? এই যে ব্রিং মি পাস্তা, ইনস্ট্যান্ট চলে আসছে, তারপর 2 সেকেন্ডের ব্যাপারটা আসছে। বুঝতে পারছো আমার কথাটা? জি ভাই।
নাকি তুমি অন্য কিছু জিজ্ঞেস করতে চাইছিলা যেটা আমি বুঝতে পারতেছি না? ভাই এটাই জিজ্ঞেস করছিলাম। এটা আমি তোমাকে ম্যানুয়ালি করে দেখাই, বুঝছো? যে যখন তুমি ডেটা ফেচ করবা, কোথা থেকে ডেটা আনবা, বা ধরো এরকম ইউজার ইনপুট। হ্যাঁ, আমি যখন হচ্ছে এই যে ধরো আমি ইউটিউবে গেলাম, কথার কথা, ইউটিউবে গেলাম, হ্যাঁ, ইউটিউবে গিয়ে আমি যে এখানে সার্চ বক্সে লিখি, এটা তো ইউজার ইনপুট। হ্যাঁ, তো এই ইনপুটটার জন্য এই ইনপুটটা কে গ্র্যাব করে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে গ্র্যাব করে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে পিএইচপি, যদি ইন কেস তুমি পিএইচপি ইউজ করো। তো এই যে ইনপুটটার জন্য তোমার যদি মানে সিঙ্গেল থ্রেডে জাভাস্ক্রিপ্ট যদি এখানে বসে থাকে যে হ্যাঁ আমাকে যতক্ষণ ইউজার ইনপুট দিবে ততক্ষণ আমি এখানে দাঁড়ায় থাকবো, হ্যাঁ, তাহলে কি হবে, এই যে নিচের দিকে দিয়ে হয়তো বা স্ক্রিপ্টিং করছে, আরো যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখছে আর কি, লজিক লিখছে আর কি প্রোগ্রামিং, সেগুলো তো আর হচ্ছে কাজ করবে না, সে এখানে আটকে থাকবে সারাদিন, বলবে যে আমাকে তো এখন ইনপুট দেয় না, আমি আটকাই থাকি। বুঝছো না? তাহলে কি হলো, ওয়েব পেজটা পুরো ফ্রিজ হয়ে গেল না? জি ভাই। হ্যাঁ ভাই। আমাকে তো বুঝতে পারছো? ওয়েব পেজটা তো পুরো ফ্রিজ হয়ে গেল, এই যে পুরো যে লোড হচ্ছে, এখানে হয়তো বা অনেক বাটনস আছে, এই যে এই বাটনের কোনো অ্যাক্টিভিটি হইতো না। সে দেখতো আরে এখানে তো আমার অর্ধেক ইনপুট দিয়ে রেখে দিছে, মনে হয় আরো ইউজার ইনপুট দিবে, সে কি করতো, ওখানেই বসে থাকতো সারাদিন রাত। বুঝছো না? এই আর কি। তো এই ধরনের সমস্যা যাতে না হয়, ওয়েব ব্রাউজার যেন ফ্রিজ না হয়, এটার জন্য তোমার হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং করা হয়। এটা পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত ভাই, বুঝতে পারছো? এটা উদ্দেশ্য প্রণোদিত, কারণ আমরা জানি কিছু কিছু কাজ করতে গেলে আমাদের সময় লাগবে। ওই সময়টাতে যদি আমাদের ওই সিঙ্গেল থ্রেড মানে ওই রাস্তাটা যদি কোনোভাবে কেউ অকুপাই করে রাখে, তাহলে বাকি যে প্রোগ্রামিং এর লজিক গুলো আছে সেগুলো তো আর কাজ করতে পারবে না, তাই না? ওটার জন্য অপেক্ষায় থাকবে যে ওই লাইনের কাজটুকু শেষ হোক, তারপরে আমি পরের লাইনের কাজটুকু করব, তাই না? ওই যে হোটেলের রেস্টুরেন্টের তোমার হচ্ছে ওয়েটারের মতো। তো তাহলে কি আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না, বলো? জি রেস্টুরেন্টের ভাই। ব্যবসায় লস হবে, আর আমাদের জন্য ওয়েব পেজ হচ্ছে ফ্রিজ হয়ে যাবে, তাই না? আইসা দেখবে যে ওয়েব পেজ কাজ করে না, ওয়েবসাইট কাজ করে না, আটকে থাকে, রেন্ডার হয় না, তাই না? এরকম ঝামেলা হবে না? তো জি ভাই। এটার জন্য আমরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমরা এই কাজটা করি। আমরা হচ্ছে সিঙ্ক্রোনাস ওয়েতে প্রোগ্রামিং করি, ভালো কথা, বাট এই যে আমার বড় কাজ করতে গেলে আমাদের যে আটকাই গেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ওই রাস্তাতে, কারণ কি থ্রেড তো একটা, রাস্তা তো একটা, এটা যেন না হয় যে ভাই ঠিক আছে এই কাজটা করতে 10 মিনিট সময় লাগবে, তুমি 10 মিনিট নাও, হ্যাঁ, তবে ব্যাকগ্রাউন্ডে নাও, আমার রাস্তাটা ব্লক করে না, আমাকে চলাচল করতে দাও। সে ওই জায়গাতে বাকি কোড গুলো তখন রান করে, তখন এটা ভিতরে ভিতরে প্রসেস করে চলে আসে আর কি। আচ্ছা, যাই হোক, তো এই অ্যাসিঙ্ক্রোনাস কাজটা আমরা কিভাবে করব? ক্লাস কিন্তু একটু লং হবে, বুঝতে পারছো? হয়তো বা আরো অনেকক্ষণ লং হবে, তো একটু মনোযোগ দিয়ে থাকিও। এতক্ষণ শুধু ওই ঘটনা বোঝাই, এখন হচ্ছে এটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, অ্যাসিঙ্ক্রোনাস কোডিং তো আমার করতে হবে, তাই না, বলো? সো এটা ইমপ্লিমেন্ট করতে গেলে দুইটা ওয়ে আছে, কল ব্যাক ইউজ করা আর একটা হলো অ্যাসিং অ্যাওয়েট ইউজ করা। কল ব্যাক ওয়েট করা ইউজ করার জিনিসটা একটু পুরান, একটু কঠিন বুঝতে, তো আমরা ওটাতে যাব না। যেটা হচ্ছে অ্যাসিং ওয়েট অ্যাওয়েট, যেটা এখনকার মডার্ন, আমরা সেটা ইউজ করবো, ওকে? আচ্ছা, অ্যাসিঙ্ক আর হচ্ছে অ্যাওয়েট, এই দুটাকে একসঙ্গে আমরা ইউজ করবো। কিভাবে করবো এখন তোমাকে বলতেছি। আচ্ছা, এটা বলার আগে তোমাকে আমি আরেকটা জিনিস বলি। ধরো যখন তুমি ইনপুট দিচ্ছ বা হচ্ছে ডাটা ফেচ হচ্ছে তোমার ডাটাবেস থেকে, তুমি যখন রিকোয়েস্ট করতেছো তোমার হচ্ছে ল্যাপটপ থেকে, তখন তো ওইটা সার্ভারে গিয়ে ওখান থেকে হচ্ছে ডাটাটা ফেচ হয়ে আসতেছে। তো এর জন্য তো সময় লাগতেছে, তাই না? তো তোমার ব্রাউজারকে এটা তো বলে দিতে হবে, ব্রাউজারকে বা হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে এটা তো বলে দিতে হবে যে ভাই এটা তো হচ্ছে আমার অ্যাসিঙ্ক্রোনাস একটা কাজ, আমি এটা ব্যাকগ্রাউন্ডে রান করব, বাট আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এই কথাটা দিচ্ছি যে আমি ওখান থেকে কিছু একটা জিনিস তোমাকে রিটার্ন করব, ফেরত দিব, ওকে? বাট তুমি এখন তোমার বাকি কাজটুকু করে যাও, ওকে? কিছু একটা জিনিস তোমাকে আমি ফেরত দিব, এটার নাম হচ্ছে কি প্রমিস। প্রমিস, প্রমিসটা কি? এই যে তুমি যখন হচ্ছে রিকোয়েস্ট করো যে আমাকে হচ্ছে এখান থেকে একটা ডেটা দাও, যে হচ্ছে আমার আমার আইডি এগেইনস্টে এনরোলমেন্টের ডেটা দাও, তো সে যদি ভালোভাবে তোমাকে এনরোলমেন্টের ডেটা দিতে পারে, কোনো প্রকার ফেইলিওর না হয়, ফেইলিওর মানে হচ্ছে যে ইন্টারনেট কানেকশন ব্রেক হইলো না, সার্ভার ডাউন হইলো না, এটসেট্রা এটসেট্রা, এরকম কোনো প্রকার যদি ফেইলিওর না হয়, সে তোমাকে হয়তো বা দুটা জিনিস রিটার্ন করবে। একটা হচ্ছে প্রমিস ফুলফিলড, অথবা হচ্ছে ফিল বানানো, কি দুইটা এল না? ফুলফিল বানানো পারতেছি না রে, ফুলেতে একটা এল মনে হয়। হ্যাঁ, কি হবে? আচ্ছা, প্রমিস ফুলফিলড, আর একটা হচ্ছে কি প্রমিস হচ্ছে তোমার কি বলে এটা হচ্ছে রিজেক্টেড, ওকে? ধরো
তোমার সার্ভারে গেল, তারপরে হচ্ছে ডেটাবেজে গেল, ডেটাবেজে গিয়ে তোমার ডেটা পাইছে, তখন সে রেসপন্স নিয়ে একদম তোমার ব্রাউজার পর্যন্ত আসবে, এসে বলবে যে প্রমিসটা আমার ফুলফিল হয়েছে, এই নাও তোমার ডেটা। হ্যাঁ, আর বাকি কাজ তো অলরেডি সে করছে এখানে। ঠিক আছে, সে তখন অপেক্ষায় থাকবে যে কখন সব শেষ হবে এবং এসে আমারটাকে হচ্ছে তখন মানে হচ্ছে তোমার হচ্ছে প্রিন্ট করবে বা এটা নিয়ে কাজ করবে। যেমন হচ্ছে রেস্টুরেন্টের ব্যাপারটা আমি তোমাকে বলছিলাম। ওকে, আবার এমন হলো যে হচ্ছে রিকোয়েস্ট করলা, সার্ভারে গেল, ডেটাবেসে গেল, গিয়ে দেখলো কোনো ডেটা নাই। হ্যাঁ, ডেটা নাই, তারপর সেটা হচ্ছে তোমার ল্যাপটপে চলে আসলো রেসপন্সটা। তখন কি হবে, এটা প্রমিস ফুলফিল, মানে এর মাঝখানে তো কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়নি, ডেটার থাকাটাও ফুলফিল, ডেটা না থাকলেও ফুলফিল। হ্যাঁ, যে ও তোমাকে প্রমিস করছিল যে সে যাবে কিছু একটা করে আসবে, সেটা তো সে করছে। বাট এর মাঝখানে সে যদি কিছু করতে না পারতো বা কোনো প্রকার অঘটন ঘটতো, ওকে, বা প্রোগ্রামার কোনো একটা এমন লজিক লিখে রাখছে যেটাতে সে কন্ডিশনিং করছে, এরকম যদি কিছু হয় তাহলে এটা রিজেক্টেড হবে, তাহলে এটা হচ্ছে তোমার রিজেক্ট হয়ে যেত। ওকে, আরেকটা স্টেট আছে, সেটা হচ্ছে পেন্ডিং। পেন্ডিংটা কি, ওই যে ধরো হচ্ছে ওয়েটারকে তুমি অর্ডার দিলা, অর্ডার দিয়ে হচ্ছে সে যে বলে আসলো আর কি শেফে যে এরকম অর্ডার আসে, এটা আপনি দেন, শেফ বললো 30 মিনিট। তো এই 30 মিনিট সময়টার যে মানে স্টেটটা, এটাকে বলা হচ্ছে প্রমিস হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে। হ্যাঁ, এখনো ডিসিশন হয়নি যে রান্না হয়েছে নাকি হয়নি, বাট রান্নার প্রসেসটা চলতেছে, এটা হচ্ছে পেন্ডিং স্টেট। আমার কথাটা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ ভাই। সো বেশি কমপ্লেক্সিটি করার দরকার নাই প্রথমবার। থিওরি অনেক বুঝছো, অনেকখানি থিওরি বলছি, এগুলো বুঝতে অনেক সময় লাগে, বাট যতটুকু বুঝছো এতটুকু দিয়ে কাজ হবে। তার মানে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং যখন আমরা করব তখন আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েট নামে দুইটা ওয়ার্ড ইউজ করব। আর এখানে একটা কনসেপচুয়াল ব্যাপার আছে, প্রমিস। যখনই কোথাও আমি হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং দেখব, তার মানে আমাকে হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা প্রমিস করে যে তুমি বাকি কাজগুলো করো, আমি তোমাকে কিছু একটা এনে দিব। হ্যাঁ, যদি কিছু একটা এনে দিতে পারি বা আমি যদি ডেটাটা নাও পাই তারপরেও ফুলফিল্ড, আর মাঝখানে যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয় তাহলে রিজেক্টেড। আর এরকম কোনো রেজাল্ট আসার আগ পর্যন্ত যে সময়টা আমি ওয়েট করি সেটা হলো পেন্ডিং স্টেট। ওকে, ভাই জাস্ট লাইক সাউন্ড হচ্ছে ক্লিয়ারলি ওয়েটার কি আসতেছে না। রেস্টুরেন্ট। সাউন্ড আসে না? হ্যালো ভাই, এই বাকিদের কি অবস্থা, ভাই আমি শুনতে পাও? শুনতেছি না ক্লিয়ারলি। মাঝে 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 আটকে যায় ভাই। এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, বুঝতে পারছো, আমার নেটওয়ার্ক তাহলে ইস্যু করতেছে। একটু বলিও যে হচ্ছে খুব বেশি আটকে যাচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে আমি ধীরে সুস্থে বলবো। তুমিও শুনতে পাইছো? হ্যাঁ ভাই। হ্যাঁ, শোনো, যদি একদমই বুঝতে না পারার মতো হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলে দিও, তাহলে আর হচ্ছে এত বেশি ইয়া করবো না। হ্যাঁ, তাহলে হয়তো বা এটাকে একটু ইয়া করতে হবে। বাট যদি একটু বুঝার মতো হয় তাহলে আমি আর 10-12 মিনিট ক্লাসটা নিয়ে ক্লাসটা শেষ করে দিব। ওকে, জি ভাই। বোঝা যাচ্ছে ভাই, মাঝে মাঝে আটকে আটকে যায় হালকা। আচ্ছা আচ্ছা, একটু অ্যাডজাস্ট করো। হ্যাঁ, আসলে আমার এখানে হচ্ছে ওয়াইফাই এর প্রবলেম, তো আমি মোবাইল নেটে আছি, দ্যাটস ওয়াই এই সমস্যাটা। সো যাই হোক, এখন হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস একটা প্রোগ্রামিং করব। তো আমরা হচ্ছে ডিরেক্ট যেহেতু এপিআই টিপিআই বানাবো, সেহেতু এরকম করে দেখি যে হচ্ছে একটা এপিআই নিয়ে আসি। হ্যাঁ, জেসন প্লেস হোল্ডার থেকে, এখান থেকে হচ্ছে কিছু ডেটা পাওয়া যায় ওদের সার্ভার থেকে। ধর হচ্ছে আমি এটা নিব, নিলে আমি এই ডেটা গুলো পাবো, যেটা এখন ব্রাউজারে দেখতে পাচ্ছি সেটা আমরা হচ্ছে আমাদের টার্মিনালে দেখবো। তো এটা পাইতে গেলে আমাকে কি করতে হয় জানো, একটা ওয়ার্ড লিখতে হয়, পেজ। তো এটা বলার আগে, আচ্ছা এটাই বলি, সমস্যা নেই। ফেচ ফেচ নামে একটা ফাংশন লাগে, ফাংশনের মধ্যে স্ট্রিং আকারে আমার একটা পাঁচ করে দিতে হবে। ওকে, পাঁচ করে দেওয়ার পরে এতে কিছু একটা ভ্যালু দিবে, আমি এটাকে নিলাম হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট দিয়ে আমি বললাম রেসপন্স, যেটা আমার সার্ভার থেকে আসছে। এখন আমি যদি এটাকে রান করি, কনসোল ডট লগ করি রেসপন্স। ওকে, তুমি একটা জিনিস দেখতে পাবা, সেভ করলাম, কন্ট্রোলটা এন দিলাম, এই যে দেখো তো এখানে কি বলছে, প্রমিস পেন্ডিং। এটা বুঝতে পারছো? দেখো, বলছে এটা একটা প্রমিস যেটা হচ্ছে এখনো পেন্ডিং অবস্থায় আছে, তাই না? শোনা যায় আমার কথা? জি ভাই, কথা শোনা যায়। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রমিস পেন্ডিং, এটা মানে এই না ও হচ্ছে ডাটা আনতে পারে নাই, এটা না। এমনও হইতে পারে ও হয়তো ডাটা ঠিকই আনছে, বাট আমি ওর থেকে ডেটাটা বের করে নিতে পারি নাই, বুঝছো, এরকম হইতে পারে। কারণ কি, এখনকার সার্ভার গুলো অনেক ফাস্ট, সে হয়তো বা প্রসেস করে ফেলছে, সে হয়তো সাকসেসফুলি ডেটা আনছে, বাট আমি আসলে ওখান থেকে এক্সট্রাক্ট করতে পারতেছি না। এই এক্সট্রাক্ট করার যে প্রসেসটা, সেটাই আমরা হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট করবো। ওকে,
বাট এই যে ফেস নামের যে ফাংশনটা আছে, তুমি সবসময় খেয়াল করবা যারা হচ্ছে প্রমিস রিটার্ন করে, আমি তোমাকে আগেই বলি যারা প্রমিস রিটার্ন করে, প্রমিস, ওকে, সেটা পেন্ডিং হোক, ফুলফিলড হোক, রিজেক্টেড হোক, যে কোনো স্টেটেরই হোক না কেন, তারা আসলে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর মাধ্যমে কাজ করতেছে, হ্যাঁ। আর যখনই কেউ অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এ কাজ করে, তখন তোমার তার থেকে ডেটা বা যে কোনো কিছু রিট্রাইভ করতে গেলে, উদ্ধার করতে গেলে, পাইতে গেলে তোমাকে হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট কিওয়ার্ড দিয়ে কিছু কাজ করতে হবে, ওকে। সেই কাজটুকু এখন আমি তোমাকে দেখাই দিব, ওকে। প্রথমত, প্রথমত এটা আসার পরে আমি দেখলাম এটা একটা প্রমিস, ওকে। বাট সমস্যা হচ্ছে কি জানো, প্রমিস যেহেতু সে হয়তো আমাকে ডেটা এনে দিছে, তার মানে কি ফুলফিলড হয়, ডেটা পাইছে। যদি ডেটা থাকে তাহলে ডেটা পাবে, আর যদি ডেটা না থাকে তাহলে একটা মানে হচ্ছে জিরো সাইজের অ্যারে দিই যে ডেটা নাই ভাই, তুমি যে ডেটা চাইছো ওটা নাই। আর মাঝখানে যদি কানেকশনে কোনো প্রকার ইস্যু হয় তাহলে হচ্ছে সেটা আমাকে রিজেক্টেড দিয়ে দিবে, ওকে। বাট সে আমাকে পেন্ডিং দিচ্ছে, মানে হয়তো বা আমি আশা করতে পারি যে এটা ফুলফিলড হবে। তো এখান থেকে এই ডেটাটা বের করতে গেলে, যেহেতু এটা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, তাই না, তো ব্যাপারটা হচ্ছে আমি যদি এই ডেটা ছাড়া কাজ করতে চাই, ধরো কনসোল ডট লগ, আমি কাজ করতে পারবো যে আই ডোন্ট নিড দিস ডেটা নাও, ওকে। যেহেতু অ্যাসিনক্রোনাস, বুঝছো, সে বলবে ব্যাকগ্রাউন্ডে থাকো, ব্যাকগ্রাউন্ডে থেকে ওকে, ওকে ব্যাকগ্রাউন্ডে রেখে এই কথাটা আসলে প্রিন্ট করে ফেলবে আমার ব্রাউজার আর আটকে থাকবে না। সে দেখো, এই যে প্রমিস, তুমি পেন্ডিং এ থাকো কোনো সমস্যা নাই, আই ডোন্ট নিড দিস ডেটা নাও, এটা আমার হবে। তার মানে কি ব্রাউজার স্ট্যাক পেয়ে থাকতেছে না, ওকে। অথচ এটা যদি অ্যাসিনক্রোনাস না হয়তো তাহলে দেখা যেত এই ডেটাটা না আসা পর্যন্ত, ডেটার কোনো ঘটনা না ঘটা পর্যন্ত আমার এই নিচের কোডটা আসতোই না। অনেক বড় একটা সমস্যা, ওকে। তো এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে তাহলে আমার ডেটাটা বের করতে হবে। তো ডেটাটা বের করতে গেলে আমাকে এখানে একটা অপেক্ষা করতে হবে, বুঝছো। অলদো এটা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, এখন ভাই বলবো তোমরা যে ভাই আপনি তাহলে এখানে অপেক্ষা কেন করতেছেন? আমরা তো অপেক্ষা করব না দেখে তো এটাকে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং করলাম, তাই না? অপেক্ষা করব না মানে কি, আমার ওই থ্রেডটাকে এই কাজের জন্য ব্লক করে দিব না, তাই না? আমি বাকি কাজও করব, যাতে করে এটা করতে পারি, অন্য কাজ যেন করি, যাতে ব্রাউজার তোমার হচ্ছে ফ্রিজ না হয়। তো এখানে একটা বিষয় আছে, এই আওয়েট একটা নির্দিষ্ট মানে থিওরিটিক্যাল টাইম পর্যন্ত সে অপেক্ষা করে, বুঝছো? বুঝতে পারছো প্রোগ্রামিংটা এমন ভাবে করা হয় যে ভাই এটা আসতে হয়তো বা 5 সেকেন্ডই লাগবে সর্বোচ্চ, বা 10 সেকেন্ড, ওকে। সেই 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে। এর বাইরে যদি ইন কেস ওয়েট করা লাগে, সে কি করে দিবে জানো? বলে দিবে প্রমিস রিজেক্টেড, মানে বলবে যে এটা প্রমিস ফুলফিল হয়নি, রিজেক্টেড, তোমার এটা এখানে আসবে না, একটা ইরর থ্রো করে দিবে, ওকে। সেটা আমরা দেখবো কিভাবে ইররটা নিয়ে কাজ করতে হয়। সো বলে দিবে প্রমিস রিজেক্টেড, তখন সে এমনি এখানে চলে আসবে। বাট আমরা একটা মিনিমাম সময় পর্যন্ত অপেক্ষা করবো যাতে আমরা হচ্ছে ডেটাটা পাই। বুঝে গেছে আমার কথাটা? বাট এমন না যে আমরা হচ্ছে সারা জীবন অপেক্ষা করলাম। মজাটা বুঝতে পারছো এখানে? হ্যাঁ ভাই। আচ্ছা, এখন কথা হলো, এখন আমি যদি এটা এখানে রান করে দেখবো আমাকে একটা ইরর দিতে পারে। এই যে বিশাল বড় একটা ইরর দিয়ে ফেলছে মনে হয়। না, ইরর দেয়নি আর কি, সে যেটা দিছে ঠিকই আছে। আচ্ছা, সে হচ্ছে এই যে তোমার প্রমিস যে ইয়েটা আছে সেটাকে সে হচ্ছে প্রিন্ট করে দিছে, এই যে রেসপন্সটা, ওকে। বাট এখান থেকে আমি একটু ডেটা নেই। তো এখান থেকে ডেটা পাবো কিভাবে দেখো। হ্যাঁ, এখান থেকে ডেটা পাওয়ার হচ্ছে ওইটা হচ্ছে কনস্ট্যান্ট দিলাম, ডেটা দিলাম। ডেটা পাইতে গেলে আবার আমাকে আওয়েট দিতে হবে, রেসপন্স কে ডট জেসন এ কনভার্ট করতে হবে। দেন আমি কনসোল ডট লগ করব, ডট হচ্ছে লগ। এখান থেকে আমি যদি ডেটা করি তাহলে আমি ডেটা পাবো। সো এটা করলাম, ওকে। তুমি একটু খেয়াল করি আমি এখন কি করতেছি, রেসপন্স ডট হচ্ছে জেসন, এটা একটা মেথড, হ্যাঁ। এই মেথডের কাজ হলো সার্ভার থেকে যে ডেটাটা আসছে এটাকে একটু জেসন এর মাধ্যমে কনভার্ট করে নেওয়া। সেখান থেকে সে এটাকে হচ্ছে তোমার জাভা স্ক্রিপ্টের অবজেক্টে নিবে, বিহাইন্ড দ্য সিন এভাবে কাজ করে, ওকে। এটা নিয়ে তোমার প্যারা করার কিছু নেই। বাট এটা হচ্ছে অ্যাওয়েট কেন দিলাম? অ্যাওয়েট দিলাম কারণ কি জানো? কারণ এই যে ফেস করে যে আনলো রেসপন্সটা, হ্যাঁ, এই রেসপন্সটা ফেস নিজে কি দেয়, নিজে একটা প্রমিস দেয়, ওকে। ফেস নিজে একটা প্রমিস দেয়, আর ওই প্রমিসের জন্য আমরা এখানে ওয়েট করি, মানে অপেক্ষা করি প্রমিসের একটা রেজাল্টের জন্য। এই যে রেজাল্টটা আসে সেটা রেসপন্সের মধ্যে আসে, তার মানে কি রেসপন্সের মধ্যে যেটা আসবে সেই নিজেও একটা প্রমিস। এখন এই প্রমিস থেকে হচ্ছে ডেটা বের করতে গেলে কি আমাকে অপেক্ষা করতে হবে? প্রমিস করছে মানে কি, আমাকে আরো ধৈর্য ধরতে হবে, ও আমাকে প্রমিস করছে, তো ওই সময় পর্যন্ত আমাকে তো ওয়েট করতে হবে। এই রেসপন্স ডট জেসন সে কি করে, ওই ডেটাটাকে স্ট্যাক করে তোমার হচ্ছে অবজেক্টে রূপান্তর করে দেয়। জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট বা যে আকারে ওটা ফাইলটা ছিল সেই আকারে রূপান্তর করে দিল, মনে করো ব্যাপারটা এইভাবে হচ্ছে। তো এই জন্য আমাকে একটু সময় অপেক্ষা করা লাগবে, ওয়েট করা লাগবে, তারপরে সেই ডেটাটা এখানে আসবে, ওকে। সো এখন আমি সেভ করে এটাকে একটু রান করে দেখি। ভাই হ্যাঁ,
ভাই হুম। রেসপন্সটা যেহেতু কনস্ট্যান্টে আমি করছি, তা ওটা কি জেসন এ কনভার্ট করা যাবে? কোনটা রেসপন্স এলে রেসপন্সটা তো, তুমি হ্যাঁ। কি বলতে চাচ্ছ আরেকবার বলো। ভাই রেসপন্সটা ও আচ্ছা, রেসপন্সটা যেহেতু বুঝছি বুঝছি, এই যে কনস্ট্যান্টে স্টোর। আচ্ছা আচ্ছা, বুঝছি তোমার কথাটা। বুঝছি যে তুমি বলতেছো ভাই এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? তা আপনি আবার হচ্ছে এই কনস্ট্যান্ট কে পরিবর্তন করতেছেন। সেদিন তো আমরা লেট আর হচ্ছে কনস্ট্যান্ট কে বলছি যে কনস্ট্যান্ট হচ্ছে পরিবর্তনশীল না, তাই না? কনস্ট্যান্ট কে কখনো চেঞ্জ করা হ্যাঁ যাবে না, এই কথাটা বলতেছো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। ও আচ্ছা, এই কথাটা যখন বলতেছো এটা তো সিম্পল একটা ব্যাপার। ধরো আমি তোমাকে বলি, ধরো কনস্ট্যান্ট তোমার কাছে ভ্যালু আছে হচ্ছে পাই। ওকে, পায়ের ভ্যালু দিলে তুমি 3.1416। ওকে, তো পরবর্তীতে তুমি যখন পাইকে চেঞ্জ করে 5 রাখতে যাবা, এখন তুমি এটাকে রান করে দেখবে ইরো দিবে। দেখো এখানে ইরো দিছে, এই যে পায়ে তুমি চেঞ্জ করতে পারবে না, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। ওকে, হ্যাঁ ভাই। মানে কি পায়ের ভ্যালু তুমি পরিবর্তন করতে পারবে না, বাট তুমি কি পারবে না এরকম যে ধরো তুমি একটা লেট নামের কিওয়ার্ড ভেরিয়েবল নিলা বা হচ্ছে কনস্ট্যান্ট নামের একটা ভেরিয়েবল নিলা, যেখানে তুমি হচ্ছে সার্কেলের এরিয়া নিলা, সার্কেল এরিয়া। ওকে, এরিয়া নিলা ধরো, হ্যাঁ তুমি সেখানে পাই ইন্টু রেডিয়াস মনে করো 5। হ্যাঁ, পাই ইন্টু আর স্কোয়ার, তাই না? ইন্টু 5। তো তুমি এই কাজটা কি করতে পারবে না? কনসোল ডট লগ সার্কেল এরিয়া, বলো তো এটা করতে পারবে না তুমি, বলো। হ্যাঁ ভাই, পারবো। বুঝতে হ্যাঁ, পারছি ভাই। কারণ কি এটা পায়ের মধ্যে স্টোর করতেছো না, তুমি এটাকে ইউজ করতেছো, তাই না? তো এখন যদি রান হ্যাঁ করো, ভাই, বুঝতে পারছি। দেখবে তোমার এখানে এরিয়াটা প্রিন্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সো আমি হচ্ছে কনস্ট্যান্টকে চেঞ্জ করতেছি না, আমি কনস্ট্যান্টকে হচ্ছে ইউজ করতেছি। ওকে, বুঝতে পারছি। কনস্ট্যান্টকে আমি ইউজ করতেছি। আচ্ছা, সো এখানে আমি হচ্ছে এখান থেকে যে কনস্ট্যান্ট ভ্যালুটা পাইলাম সেটাকে আমি ইউজ করলাম, ইউজ করে এটাকে আমি হচ্ছে আরেক জায়গায় কনভার্ট করে ডেটা নামক একটা বিষয়ের মধ্যে রাখলাম। তুমি চাইলে এগুলোতে যদি কনফিউশন হয় তুমি লেট রাখো, কোনো সমস্যা নেই। ছোট মানুষ এখন লেট রাখো, কোনো সমস্যা নেই। সেভ করলাম, আমি এটাকে রান করলাম। দেখবা এই যে দেখো এগুলো সব কিন্তু জেসন ডাটা, সরি জেসন না, মানে হচ্ছে অবজেক্ট। দেখো এই যে অবজেক্ট, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ডেটা আসছে। হ্যাঁ, হ্যাঁ ভাই। বুঝে গেছে আমার কথাটা? তো হ্যাঁ এইভাবে ভাই, বুঝতে তোমার পারছি। হচ্ছে ডেটা গুলো নিয়ে আসতে হয়। কিন্তু যদি আমি এখানে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং না করতাম তাহলে হয়তোবা আমাকে, যদি ইনকেস কোনো ফেলিয়ার হইলো বা কোনো দুর্ঘটনা ঘটলো, দেখা গেলো সে ডেটার জন্য 5 মিনিট ধরে বসে আছে। 5 মিনিট তো অনেক বড় টাইম। ধরো হচ্ছে মানে 5 সেকেন্ড অপেক্ষা করতেই তোমার মানে বুকে ব্যথা লাগা শুরু হয় যে এই ওয়েবসাইট কাজ করে না কেন, তাই না? বিরক্ত লাগে। তো এরকম যদি অনেকক্ষণ বসে থাকা লাগে তো তোমাকে সেই ক্ষেত্রে আর কি বিরক্তকর হয়ে যাবে। আর যদি 5 সেকেন্ডের উপরে সেটা যদি 50 সেকেন্ড বা 1 মিনিট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার পুরো ওয়েবসাইটটা দাঁড়াই গেল, আটকাই গেল। তো এর থেকে ভালো হইলে একটা লিমিটেড টাইম পর্যন্ত সে ওয়েট করবে, ওয়েট করে দেখবে যে কিছু আসে কিনা। যদি দেখে সে কিছু আসছে সেটা আমরা নিব। সেখানে যেহেতু এটা একটা প্রমিস আসছিল, এই যে আমি কনসোল করে দেখেছি, মানে ফেস নিজেও একটা প্রমিস রিটার্ন করে, ওই প্রমিসের মধ্যে ডেটা থাকে, সেই ডেটাটা যে রেসপন্সের মধ্যে স্টোর হয়। বাট ওইটাকে আমার হচ্ছে কনভার্ট করা লাগে, রেসপন্স নিজেও একটা প্রমিস, ওই রেসপন্সটাকে আমার হচ্ছে জেসনে কনভার্ট করে এখান থেকে আমি হচ্ছে ডেটা বের করি। তো রেসপন্সের সামনে আমি আউট কেন দিছিলাম, কারণ আমি জানি রেসপন্স নিজেও একটা প্রমিস। তো যখন আমি প্রমিস পাবো ওখান থেকে কিছু পাইতে গেলে আমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, যদি আমি সেটা নিয়ে কাজ করতে চাই। ভাই আমার কথা বুঝতে পারছো? এই জন্য যদি আমি এখন হ্যাঁ যদি ভাই। রান করি দেখবা ডাটা দেখাচ্ছে, বাট আমি ইন কেস কোনো একটা জায়গায় যদি আউট না করতাম, চেক করলাম, আমি হচ্ছে আউট করলাম না, এই যে দেখো ডেটা আর পাচ্ছি না, দেখো প্রমিস পেন্ডিং। বুঝছো? ভাই এই পেন্ডিংটা অবশ্যই কি কখনো ডেটা দিবে না কোনো সময় পরে? প্রমিস পেন্ডিং, হ্যাঁ অবশ্যই ডেটা দিবে, বাট তুমি তো ডেটাটাকে এক্সট্রাক্ট করার জন্য তোমার হচ্ছে কি বলে জাভা স্ক্রিপ্টের যে কম্পাইলার বা ইঞ্জিনকে বলতেছো না যে একটু ওয়েট করে এটার জন্য, তাই না? তো হ্যাঁ ভাই, বুঝতে এখানে ওয়েট পারছি। করা লাগবে। তুমি যদি ওয়েটই না করো, কেউ তোমাকে প্রমিস করলো, ধরো তোমার হচ্ছে গার্লফ্রেন্ড তোমাকে প্রমিস করলো যে হচ্ছে আমি 1 বছর পর তোমাকে বিয়ে করবো, তুমি ওয়েটই করলা না, তাই না? বুঝতে পারছি। তুমি ওয়েটই করলা না, তো তুমি কি তারা পাবা? কোনো অবস্থাতেই পাওয়া সম্ভব না আর কি। তুমি ওয়েট করতেছো না, তুমি তো চলে যাচ্ছ পরের টুকুতে। তো এই জি আর কি, ভাই। তখন তুমি ডেটা নিয়ে কাজ করতে পারবে না। তার মানে কি তখন তুমি ওই মেয়ের আর বিয়ে করতে পারবে না, হয়তো অন্য কোনো অপশন তোমাকে দেখা লাগবে। হ্যাঁ, মানে তোমার যেটা ইচ্ছা ছিল সেটার পূরণ হলো না। এই হচ্ছে ব্যাপারটা। আওয়েট আর হচ্ছে অ্যাসিং ব্যবহার করা। এখানে
কোথাও তোমাকে আমি অ্যাসিং কিওয়ার্ডটা ব্যবহার করে দেখাই নাই, বাট আমি তোমাকে এটা একটু দেখাই দিই। এটা গেল খুব সিম্পল ভাবে ডেটাটা নেওয়া, হ্যাঁ। বাট আমরা যেহেতু একটা ব্যাকএন্ড লিখবো, সেখানে এরকম ভাবে আমরা ডেটাকে নিই না। আমরা প্রত্যেকটা ডেটা যখন নেই তখন আমরা হচ্ছে প্রপার একটা ফাংশন লিখে নিই। বুঝতে পারছো ভাই? সো ওই ফাংশনটা আমরা লিখে ক্লাসটা এন্ড করে দিব। এই সেম জিনিসটা আমি ফাংশন আকারে নিব। সো প্রথমে আমি কি লিখবো, ফাংশন, তারপর ফাংশন নেম দিলাম হচ্ছে গেট ডেটা, দেওয়ার পরে আমি এটা দিলাম। তো ফাংশনের মধ্যে কাজ কি হবে দেখো তো, এই যে এই কাজটুকু হবে, তাই না? এই ফেচ করতে হবে এখান থেকে, এই ইউআরএল থেকে, এতটুকু কাজ হবে, তাই না? তারপরে কি করতে হবে, তারপরে এই যে এটাকে রেসপন্সটাকে হচ্ছে ডেটায় কনভার্ট করতে হবে, তাই না? তারপরে সেই ডেটাটাকে হচ্ছে রিটার্ন করে দিতে হবে, তাই না? এইরকম তো। আর এই ফাংশনটাকে তোমার হচ্ছে কল করতে হবে কনসোল ডট লগ, সরি, কল করে ডেটাটাকে তো স্টোর করতে হবে, কনস্ট্যান্ট ডেটা গেট ডেটা কল করে দিলাম। তারপর হচ্ছে কনসোল ডট লগ, এবার আমি ডেটাটাকে প্রিন্ট করে দিচ্ছি আগের মতো। ওকে, সো আমি এগুলো আগে উঠে দিলাম, তাহলে এই কাজটা হয়ে যাওয়ার কথা না, বলো? হ্যাঁ ভাই। এখানে একটা সমস্যা আছে, দেখো অলরেডি এখানে যে লাল দেখাচ্ছে, হ্যাঁ লাল দেখাচ্ছে, কেন লাল দেখাচ্ছে আমি তোমাকে বলি। এই যে অ্যাওয়েটটা ইউজ করতে গেলে, এটা তোমার নর্মাল একটা ফাংশন হয়েছে, বুঝছো? এটা হচ্ছে তোমার সিনক্রোনাস ফাংশন, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ফাংশন হয়নি। সো অ্যাওয়েট আমি সেখানে ইউজ করতে পারবো যেখানে ওর প্যারেন্ট হচ্ছে অ্যাসিনক্রোনাস। ওকে, সো অ্যাসিনক্রোনাস না হলে আমি তো ওয়েট করতে পারবো না, তাই না? মানে প্রমিসের ঘটনা মানে ওয়েট করা। সো এটাকে অবশ্যই অ্যাসিনক্রোনাস নিতে হবে। তো এই ফাংশনটাকে আমার অ্যাসিনক্রোনাস বানানোর জন্য ASYNC এটা লিখে দিতে হবে শুরুতে। এখন দেখো আমার রেড সিম্বলটা উঠে গেল, উঠে গেছে। আচ্ছা। হ্যাঁ So ভাই আমি বুঝছি। এখন await শুধুমাত্র আমি অ্যাসিনক্রোনাস ফাংশনের মধ্যেই ব্যবহার করতে পারবো। ওকে, এখন তুমি যদি বলো যে ভাই তাহলে আপনি যে তখন এই যে গ্লোবালি এই যে ফাঁকা জায়গাটা ইউজ করলেন, তখন তো হচ্ছে আপনার এই অ্যাসিন টাইপের কিছু লেখা লাগে নাই। বাই ডিফল্ট তোমার হচ্ছে গ্লোবালটাকে তোমার হচ্ছে অ্যাসিনক্রোনাস ধরা হয়। বুঝতে পারছো? মানে ধর হ্যাঁ ভাই। ইমিডিয়েট প্যারেন্ট, গ্লোবাল কিন্তু এটারও প্যারেন্ট বাট ইমিডিয়েট প্যারেন্ট না। মানে গ্লোবাল হচ্ছে এটা দাদা টাইপের একটা বিষয়, এর হচ্ছে বাবা আর এর জন্য হচ্ছে দাদা। বুঝতে পারছো এই যে হ্যাঁ ভাই। গ্লোবাল স্পেসটা? সো ইমিডিয়েট প্যারেন্টটা অবশ্যই তোমার হচ্ছে অ্যাসিঙ্ক হইতে হবে। সো এই যে ইমিডিয়েট প্যারেন্ট মানে বাবাকে অ্যাসিঙ্ক বানাই দিলাম, এখন আমি অ্যাসিঙ্ক নিয়ে কাজ করতে পারবো। এখন যদি আমি এখানে যাই, এই যে দেখো, যখনই আমি এটা অ্যাসিঙ্ক করলাম দেখো ভাইয়া, তখন এই যেটা রিটার্ন করে এই ডেটাটা, বুঝছো? বাই ডিফল্ট এই ডেটাটা কি হয়ে যায়, প্রমিস হয়ে যায়। আগের বার কিন্তু এই ডেটাটা আমি কনসোল লগ করলে তোমার অরিজিনাল ডেটা পাচ্ছিলাম, মনে আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, but এবার আমি যদি এটাকে কনসোল লগ করি, কনসোল ডট লগ করি, আমি আসলে অরিজিনাল ডেটা পাবো না, কি বুঝছো? এখানে হচ্ছে তোমার অরিজিনাল ডেটার জায়গায় একটা প্রমিস আসবে, তো আমি এখন করতেছি না, এটা আমি হচ্ছে পরে রান করলেও করতে পারি। তো এই ডেটা যেটা যায়, এটা সবসময় মনে রাখবে, অ্যাসিং ফাংশন ডেটা দিচ্ছে ভালো কথা, বাট এই ডেটাটা প্রমিস আকারে রূপান্তর হয়ে যায়। তার মানে তোমার ডেটা হারাই গেল না, বাট ডেটাটা প্রমিস আকারে গেল। তো যেহেতু তুমি যখন এটাকে কল করতেছো তখন কি আসতেছে, একটা প্রমিস আসতেছে, তাই না, রিটার্ন ভ্যালু। সেহেতু তোমাকে হ্যাঁ ভাই। এখন এখানেও এখানেও অ্যাওয়েট await করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ তোমার হচ্ছে ডেটাটা তুমি হচ্ছে পাবা না, পাবা কি একটা প্রমিস। ওকে, সো আমি এটাকে একটু কমেন্ট করে দিলাম। আমি এখন যদি এটাকে এখন রান করি, এই যে দেখো ডেটা চলে আসছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ফুল ডেটা চলে আসছে। বাট আমি যদি এখন এটাকে হচ্ছে ধরো এইখানকার আওয়েটটা করলাম না, যতদূর সম্ভব এটা আসা উচিত না, তো তারপর আমরা একটু ট্রাই করি, একটা প্রমিস আসার কথা। ওকে, এই যে দেখো শুধু একটা প্রমিস পেন্ডিং দেখাচ্ছে, কারণ আমি তো অপেক্ষা হ্যাঁ করি ভাই। নাই। সে প্রমিস করছে, আমি অপেক্ষা করি নাই, ডাটা পাবো কিভাবে আমি? সে তো পরের লাইনে চলে যাবে, তাই না, অপেক্ষা না করলে। এই যে আওয়েট করতে হবে, হ্যাঁ, এখানে আমি হচ্ছে আওয়েট করতেছি। এখন যদি আমি এটাকে রান দেই, দেখবো হচ্ছে ডেটা চলে আসছে। আর আরেকটা জিনিস আমি এখানে ক্রস চেকিং করতে চাইলাম, সেটা হলো এটা কনসোল ডট লগ, এটা আমি দেখতে চাই হচ্ছে ডেটাটা প্রমিস কিনা। খুব সম্ভবত এটা ডেটাও হইতে পারে, কারণ আমি তো এটা হচ্ছে রেসপন্সটাকে ইয়ে করে নিছি, বাট ওই প্রমিস এখন আমার ইউজ করা লাগতেছে, কারণ হচ্ছে এটা কি করে, এই ডেটাটাকে প্রমিসে কনভার্ট করে তার মধ্যে করে প্যাকেট করে পাঠায় দেয়, বুঝছো? তো খুব সম্ভবত এটাও আর কি ডেটা দেওয়ার কথা, আমি এই ডেটাটাকে প্রিন্ট না করি আপাতত। হম, এই যে দেখো এটাও আসলে ওই ডেটাগুলো দিচ্ছে, হ্যাঁ, বুঝতে হ্যাঁ পারছো? ভাই। ডেটাগুলো দিচ্ছে, বাট ওই ডেটা তো আর আমি বের করে নিতে পারবো না, তাই না? ওটা হচ্ছে এই ফাংশনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, তাই না?
ওটাকে বের করার জন্য অবশ্যই আমাকে রিটার্নটা করতে হবে। দ্যাটস ওয়াই রিটার্নটা করার সময় হয় কি, যেহেতু এটা অ্যাসিং ফাংশন, সে কি করে যে ভাই ভালো কথা, তোমার জেসনের কোনো কিছু তুমি অবজেক্ট কোনো কিছু তুমি রিটার্ন করে দিচ্ছ, ভালো কথা, সেটা আমি আমার প্রমিসের সাথে প্যাকেট করে দিব। তুমি যখন নিবা তখন ওই প্রমিসের জন্য ওয়েট করে নিও। হ্যাঁ, এটাই হলো ঘটনাটা। বুঝতে Okay. পারছি। যে ভাই আজকে So, থাক নামাজ। হ্যাঁ, শেষ শেষ।